আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার এই কোর্সটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ভবিষ্যতে এক্সেলের কোনো কাজ সম্পর্কে কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না, যে কোনো প্রবলেম আপনি নিজ থেকে সমাধান করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আমি আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যতগুলো কাজ করতে হয় আমি একদম শুরু থেকে আপনাদেরকে বুঝিয়ে স্টেপ বাই স্টেপ শেষ করব। তো মনোযোগ সহকারে আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমত এক্সেলের হোম পেজে চলে যাব, সরাসরি এক্সেল ওপেন করে নিলাম। তো যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন তারা অবশ্যই এই এক্সেলের হোম পেজের মেনুগুলো সম্পর্কে 50% আপনাদের ধারণা আছে। এখানে যে মেনুগুলো আছে সেখান থেকে কয়েকটা বাড়তি মেনু এখানে দেখা যাচ্ছে। যে প্রথমত ফাইল মেনুতে যতগুলো কাজ আমরা করছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে সবগুলো এখানে সেম, একদম শুরু থেকে সেভ এস এই বিষয়গুলো আমি আপনাদেরকে এক্সেলে দেখাবো না। আমি মনে করতেছি আপনি যেহেতু এক্সেল করতে আসছেন আপনি অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সেভ করা, সেভ এস করা, ওপেন করা এই বিষয়গুলো আপনার জানা আছে। তো সেজন্য আমরা এক্সেলের মূল কাজে চলে যাচ্ছি। এক্সেলের যে হোম পেজটা সেটা অনেকটা টেবিলের মতোই। আমরা যে টেবিলে কাজ করছিলাম প্রত্যেকটা রো কলাম সমন্বয়ে এখানে সেলগুলা গঠিত। এখানে আমরা যে সেলগুলোতে ক্লিক করতেছি প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে। এখন নামগুলো আমরা যেভাবে নির্ধারণ করব সেটা হচ্ছে আমাদের এখানে যে এ বি সি ডি এগুলো হচ্ছে আমাদের কলামের নাম। তো রো এর নাম হচ্ছে আমাদের 1 2 3 এগুলো হচ্ছে আমাদের রো এর নাম। আমরা যখন একটা সেলের মধ্যে ক্লিক করব প্রথমত উপর থেকে দেখতেছি ডি কলামের 5 নাম্বার রোতে আমি ক্লিক করতেছি, তাইলে আমার যে সেল এটার নাম হচ্ছে D5। তো এটা হচ্ছে C5। এভাবে আমরা যেখানে ক্লিক করি না কেন আমরা উপর থেকে এবং পাশ থেকে মিলিয়ে এটাকে L14। তো এভাবে প্রত্যেকটা সেলের নাম আমরা এখান থেকে নিচ থেকে আমরা বুঝতে পারবো। তো আমরা নিচ থেকে বুঝতে না পারলেও আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সেলের নামটা এই যে আমাদের ফাংশন বারের মধ্যে দেখাই দিবে যে আমাদের সেলের নামটা কি, এবং আমরা যে সেলের মধ্যে কোনো কিছু টাইপিং করলে সেই লেখাটাও আমাদের ফাংশন বারের মধ্যে দেখা যাবে। এই যে এটা হচ্ছে আমাদের সেলের মধ্যে লিখিত টাইপিংগুলা। এরপরে হচ্ছে আমরা একদম প্রথম যখন একটা এক্সেলের ওয়ার্কশিট নিব আমাদেরকে প্রাথমিকভাবে 3টা শিট দেওয়া থাকবে, যে শিট 1, শিট 2, শিট 3। এই শিটগুলো আমরা ফিল আপ করার পরও আমাদের যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে শিট আরও নিতে পারি এবং প্রত্যেকটা শিটের একটা নাম দিতে পারি। যে প্রত্যেকটা শিটের উপর আমরা মাউসের রাইট বাটন যখন ক্লিক করব এখান থেকে আমরা রিনেম অপশানে ক্লিক করে, যেমন আমি এখানে টোটাল এভাবে প্রত্যেকটা শিটের একটা নাম দিতে পারি, অথবা আমরা এই নামের উপর আমরা ডাবল ক্লিক করলে এখানে রিনেম অপশন চলে আসবে। আমরা এখানে প্রত্যেকটা শিটের নাম এভাবে বসিয়ে দিতে পারবো। ডাবল ক্লিক করলেও হবে, মাউসের রাইট ক্লিক করলেও হবে। এরপরে হচ্ছে র কলামগুলো যদি বড় ছোট করতে হয় আমরা মাঝখান থেকে টেনে বড় ছোট করতে পারবো না। প্রাথমিকভাবে আমরা এটাকে উপর থেকে যে হেডিং ABCD যেখানে দেওয়া আছে এই ABCD থেকে আমাদেরকে এটা বড় করতে হবে। এইভাবে প্রত্যেকটা হেডিংয়ের উপর থেকে ধরে আমাদেরকে কলামগুলো বড় করতে হবে, এবং রোগুলোর ক্ষেত্রেও আমরা সেম এই যে হেডিংয়ের এখানে আমাদেরকে মাউস পয়েন্টার ক্লিক করে করে বড় করতে হবে। এটা হচ্ছে আমরা শর্টকাটভাবে যেভাবে রো কলামগুলো ছোটো বড় করতে পারি। এগুলাকে আবার ম্যানুয়ালি বড় ছোটো করার জন্য এখানে অপশন দেওয়া আছে, আমরা সেদিকে পরে যাব। তো একদম প্রাথমিকভাবে যদি আমরা কাজ শুরু করি এক্সেলে যখন আমরা কাজ শুরু করব তখন আমাদেরকে একদম নর্মাল যোগ বিয়োগ থেকে শুরু করতে হবে। তো নর্মাল যোগ বিয়োগ থেকে যদি আমরা শুরু করি আমরা প্রাথমিকভাবে এখানে একটা যদি শিট তৈরি করি, যেমন আমি প্রথমটা যোগ করব। একদম প্রাথমিক যোগ বিয়োগ দেখানোর জন্য আমি কয়েকটা সংখ্যা টাইপ করলাম, যে সংখ্যাগুলো আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে এগুলাকে ঘর করে নিব। প্রথমত আমরা এখান থেকে বর্ডার করে নিব, অল বর্ডার, এবং এই লেখাগুলোকে আমরা ঠিক সেন্টারে করে নিব। আমাদের লেখার সাইজগুলো একটু বড় করে নিব। প্রাথমিকভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং পার্সেন্টেজ এই কাজটুকু আমরা করে আমাদের বেসিক ধারণাটা আমরা নিয়ে নিব। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে প্রথমে 1200 আছে এবং এরপরে 1500 আছে। 1200 আর 1500 যদি আমরা এখানে যোগ করি নর্মালি আমরা এটা একদম সহজ, যে নর্মালি আমরা যদি যোগ করি এখানে 1200 আর 1500টা আমরা বসাই,
তবে এক্সেলের ক্ষেত্রে আমরা এখানে 1200 1500 বসাইলে হবে না, এখানে প্রত্যেকটা সেলের একটা নাম আছে, সেই নামগুলো আমাদেরকে বসাতে হবে। তো যোগ বিয়োগ গুণ আমরা যাই করি না কেন আমাদেরকে প্রথমে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমরা আমাদের যে সংখ্যা, যেমন এখানে প্রথম ঘর যেখানে 1200 আছে, এটার নাম হচ্ছে এ কলামের 1 নম্বর রো, তাহলে এটার নাম হচ্ছে A1। আমি একদম বেসিক থেকে শুরু করতেছি, যার কারণে আমি সবগুলা একদম ভেঙে ভেঙে বলতেছি। তো এরপরে আমরা প্লাস দিয়ে এখানে দিলাম B2। আমরা চাইলে A2, আমরা চাইলে এগুলাকে ক্লিক করে করেও তুলতে পারি। আমরা যখন কোনো একটা ইকুয়াল সাইন দিব, ইকুয়াল দেওয়ার পরে আমরা যেখানে ক্লিক করব সেই নাম্বারটা আমাদের এখানে উঠে যাবে। তো আমি এখানে A1 যোগ A2 এটুকু লিখলাম, লিখে আমি যদি কিবোর্ড থেকে এন্টার দিই তখন আমাদের এখানে যোগফলটা চলে আসবে। এখানে যদি আমরা কোনো সংখ্যা পরিবর্তন করি, এখানে পরিবর্তন করি, আমাদের যোগফলটাও অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে এখানে আমি সংখ্যা পরিবর্তন করলাম, আমার যোগফলটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাচ্ছে। তাইলে আমরা এখানে যদি ঘরের নাম দিয়ে না লিখি আমাদের এই পরিবর্তনটা হবে না। যে এক্সেলের যে মেন কাজ সেটা আমাদেরকে এখানেই করতে হবে। তো এটা হচ্ছে আমরা বিয়োগ করব। যেমন এখানে প্রথম ঘরের নাম হচ্ছে B1, মাইনাস চিহ্ন দিলাম B2, তাহলে B1 থেকে B2 মাইনাস দিলে এই সংখ্যাটা আসে, এন্টার দিলাম। এখন আমরা গুণ করব, তাহলে আমরা প্রথমত C1 ইন্টু হচ্ছে স্টার চিহ্নটা, আমাদের কিবোর্ডে যে স্টার দেওয়া আছে ওইটাই হচ্ছে ইন্টু, এরপর হচ্ছে C2। আমরা যখন এন্টার দিব আমাদের এই গুণফলটা এখানে চলে আসবে। এরপরে এটা আমরা ভাগফল করব, প্রথমে ইকুয়াল দিলাম, এরপরে D1 বা D2, এটা দেওয়ার পরে আমরা যখন এন্টার দিব আমাদের ভাগফলটা চলে আসবে। এরপর আমরা পার্সেন্টেজ বের করব। এখানে যেহেতু পার্সেন্ট লিখে আছে তাহলে আমাদেরকে এখানে ভাগ 100 করতে হবে না, আমরা সরাসরি E1 ইন্টু E2, মানে E1 এর সাথে E2 যদি আমরা গুণ করি, এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে অটোমেটিক্যালি পার্সেন্টটা এখানে বের হয়ে যাবে। যেমন 10,000 টাকার 10%, আমরা যদি অন্যভাবে বের করতে যাই আমাদের 1000 টাকায় রেজাল্ট আসবে। তাইলে এখানে অটোমেটিক্যালি সব চলে আসছে। এখানে যদি টাকার অ্যামাউন্ট পরিবর্তন হয়, যেমন এখানে যদি 20,000 টাকা করে দিই তাহলে অটোমেটিক্যালি এই যে পার্সেন্টেজের রেজাল্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্সেলের ফর্মুলার ব্যবহার, একদম নর্মাল ফর্মুলা এটা। তো দুই সংখ্যা যখন আমরা যোগ বিয়োগ করব তখন আমাদেরকে এভাবেই করতে হবে। এটা হচ্ছে একদম নর্মাল যোগ বিয়োগ। ধরেন এখন আপনি একদম প্রথম থেকে অঙ্ক শিখতেছেন, এখন আমরা যদি এর থেকে বড় অঙ্ক করতে যাই তাহলে আমাদেরকে আরেকটু বড় করে আরেকটা অঙ্ক ধরতে হবে। তার আগে আমি এখানে যে হোম পেজ আছে, হোম পেজের কিছু কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এক্সেলে আমাদেরকে কতগুলা সুবিধা দেয়, যে সুবিধাগুলো আমরা অন্য কোথাও পাই না। যেমন আমি যদি 12 মাসের হিসাব করতে যাই, এখানে সাপোজ আমি জানুয়ারি মাসের নামটা লিখলাম। তো জানুয়ারি লেখার পরে আমি যদি এখানে জানুয়ারির মধ্যে ক্লিক করি, জানুয়ারি লেখাটা একদম বোল্ড হয়ে সিলেক্ট হয়ে গেছে। আমার যে মাউস পয়েন্টার এটা এখন দেখা যাচ্ছে একটা মোটা প্লাস চিহ্ন। আমরা যখন ঠিক ঘরের মাঝখানে নিব তাও মোটা প্লাস চিহ্ন। আমরা যখন এটাকে ঠিক কর্নারে নিয়ে আসবো, এই যে দেখেন পরিবর্তনটা দেখেন, এই যে কর্নারে যখন নিয়ে আসছি তখন আমাদের প্লাস চিহ্নটা একদম চিকন আকার ধারণ করছে। ওই যে চিকন অবস্থায় আমরা এটাকে মাউস ড্র্যাগ করে যেদিকে নিয়ে যাব সেদিকে আমাদেরকে অটোমেটিক্যালি বাকি মাসের নামগুলো ফিল আপ করে দিবে। সেমভাবে আমি যদি নিচের দিকে চাই, নিচের দিকে আমি চিকন প্লাস নিয়ে আসলাম, এরপর আমরা নিচের দিকে নিয়ে আসলাম, হয়ে গেল। তো আমি যদি চাই এটাকে 3 অক্ষর দিয়ে লিখবো, তাহলে আমরা 3 অক্ষর লিখলাম এবং আগের মতো আমরা সেম এটাকে ফিল আপ করে নিলাম। আমরা যদি সপ্তাহের নামগুলা সানডে, মানডে এগুলা যদি আমরা 3 অক্ষর দিয়ে যদি লিখি আমাকে 3 অক্ষর দিয়ে রেজাল্ট দিবে। যদি আমরা সব অক্ষরগুলো লিখি তাহলে আমাকে সব অক্ষরগুলো দিয়ে রেজাল্ট দিবে। তো এখন আমার আরেকটা কাজ হচ্ছে, আমরা মাইক্রোসফট এক্সেলে কোনো লেখার পরে আমরা যদি এগুলাকে ডিলিট করতে যাই, নর্মালি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতাম। তবে এক্সেলে আমরা ব্যাক স্পেস দিলে এটা কাটবে না, এটা আমাদেরকে ডিলিট করতে হবে, যে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে। তাইলে আমরা কিবোর্ড থেকে ডিলিটের মাধ্যমে আমাদের এখানে লেখাগুলোকে ক্লিয়ার করে দিলাম। আর অপশন থেকে যদি করতে হয় তাহলে আমরা এখানে অপশনের মধ্যে ক্লিয়ার অপশন পাবো। হোম পেজ থেকে আমরা এখান থেকে ক্লিয়ার অপশন পাবো, এই যে এখানে আছে ক্লিয়ার অল। তো এদিকে যাওয়ার দরকার নেই, আমরা শর্টকাট যেভাবে করা যায় সেভাবেই করবো। আমরা কিবোর্ড থেকে ডিলিট দিব। তাইলে আমরা প্রথমত শিখলাম ঘরগুলাকে কীভাবে বড় করতে হয় এবং আমাদের অটোফিল যেগুলো আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, মানডে লিখতে হয়। এরপর আমরা যদি নাম্বার লিখি 1 2 3, যেমন আমি 1 লিখে যদি এখানে
এটাকে সিলেক্ট করে টান দিই তাহলে ওয়ানটাই আসবে, এখানে ফিল আপ হবে না। যদি ফিল আপ করতে হয় আমরা এখানে যখন লাস্ট একটা প্লাস আইকনে যাব, যে ফিল সিরিজ এখানে ক্লিক দিলে এরপরে এটা ফিল আপ হবে। কারণ এক্সেল এটা বুঝে নেয় যে আমি 1 2 3 লিখতে চাচ্ছি। আমি যদি এক্সেলকে বুঝাই দিই যে আমি 1 2 3 লিখবো, তাহলে আমরা প্রথমত যদি 1 লিখি, এরপরে যদি 2 লিখি, এখন আমরা যদি দুইটা ঘরকে একসাথে সিলেক্ট করে আমরা এই যে চিকন প্লাস কর্নার থেকে আমরা ধরে যখন টান দিব, অটোমেটিক্যালি 1 2 3 এভাবে আমাদেরকে ফিল আপ করে দেবে। এখন এক্সেল বুঝে গেছে যে আমরা 1 2 3 লিখতে চাচ্ছি। তাহলে আমরা এইটুকু বুঝলাম। এরপরে আমাদের পরবর্তী অপশন, তো এখানে আমরা হোম মেনু থেকে যে কাজগুলো দেখতেছি, এখানে প্রথমত বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কপি, কাট, পেস্ট, এই কাজগুলো আমরা সবাই জানি। তো এই কাজগুলো সম্পর্কে আমি দেখাবো না, কারণ আমরা কপি করা, কাট করা এগুলো সবাই জানি। তো আমি একটা প্রজেক্ট ওপেন করব। প্রজেক্টটার মধ্যে রিসেন্ট প্রজেক্ট, আমি একটা প্রজেক্ট ওপেন করতেছি। হ্যাঁ, এইখান থেকে আমরা কিছু জিনিস শিখব। তো এখানে দেখা যাচ্ছে প্রথম প্রজেক্ট যেখানে দেওয়া আছে আমাদের অনেকগুলো শিটগুলোতে আমি প্রত্যেকটা শিটে একটা প্রজেক্ট তুলে রাখছি। তো এখানে আমার যে লেখাগুলো আছে, আমার যে প্রজেক্ট কাজগুলো আছে, সেগুলো নিয়ে আমরা একটু কাস্টমাইজ করব এবং প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আমরা একটু একটু করে জেনে নিব। তো প্রথমত এখানে যে একটা শেয়ার বাজারের প্রজেক্ট আছে, শেয়ার বাজারের প্রজেক্ট আমরা যখন লিখতেছি, এখানে লেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কতগুলো সংখ্যা হ্যাশ চিহ্ন দেখা যাচ্ছে। এই যে খেয়াল করলে বুঝতে পারেন এই হ্যাশ চিহ্নগুলো কেন আসে। আমরা যখন কোনো একটা লেখা লিখি, সেই লেখা অনুযায়ী যদি ঘরটা ছোটো হয়, সেক্ষেত্রে এটা হ্যাশ চিহ্ন দেখাবে। তাহলে এটা কিভাবে ঠিক করব? এটা ঠিক করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা যদি লেখার সাইজটাকে একটু ছোটো করে দিই, এখন এটার সাইজ হচ্ছে 12 মানে 12, আমরা 12 থেকে এটা যদি 11 করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক ঠিক হয়ে গেছে। আমি যদি আবার 12 করি, 14 করি, হ্যাঁ, এখন অটোমেটিক্যালি ঘরটা বড় হয়ে যাচ্ছে। তবে ম্যানুয়ালি প্রথমে যখন এটা একদম হ্যাশ চিহ্ন ছিল, আমরা ওইখানে চলে যাই কন্ট্রোল জেড দিয়ে। এই যে এটা যদি আমরা অন্যভাবে আরেকভাবে যদি এটাকে বড় করতে চাই, মানে লেখাগুলোকে দেখাতে চাই, তখন আমরা এটা পারি হচ্ছে আমরা প্রথম যে কলামটা আছে এই কলামটা আমরা একটু টেনে বড় করে দিব। তাহলে এখানে যে লেখাগুলো ছিল ওগুলো দেখা যাচ্ছে, এখন আর কোনো হ্যাশ চিহ্ন দেখা যাচ্ছে না। এরকম প্রবলেমটা অনেক সময় হতে পারে, সেজন্য আমি এটা দেখাই দিলাম এখান থেকে প্র্যাকটিক্যালি। তো আমরা একদম নর্মাল যোগবিয়োগ থেকে শুরু করলাম। তো এরপর আমরা আরেকটু বড় দিকে যদি যাই, এই প্রজেক্টটা আমাদের করতে হবে। যেমন এই প্রজেক্টের মধ্যে দেখানো হচ্ছে যে কতগুলা আইটেমের নাম লেখা আছে, আমরা এগুলাকে অল বর্ডার করলাম, সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার করে নিলাম এবং এগুলাকে ঠিক সেন্টারে করে নিলাম। তো এখানে এটা হচ্ছে আমাদের হেডিং। আমরা চাইলে এটাকে এখান থেকে কালার দিতে পারি, যে কোনো একটা কালার এখান থেকে আমরা ফিল করে দিতে পারি। এই যে এখন আমাদের প্রজেক্টটা বোঝা যাচ্ছে যে এটার মধ্যে কি কি আছে। এখানে হচ্ছে একটা অফিসের 5 মাসের হিসাব, এখানে জানুয়ারি থেকে মে পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা চাইলে এটা পুরা বছরের হিসাবও করতে পারি। একটা নিয়ম হচ্ছে একটাই, আমরা যদি 5 মাসের হিসাবটা বের করতে পারি, তাহলে আমরা সম্পূর্ণ 12 মাসের হিসাবটাও আমরা বের করতে পারবো। তো নিয়ম হচ্ছে একটাই। তো এখানে প্রথমত বুক, পেন, পেন্সিল কয়েকটা আইটেমের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা মাসে টোটাল কত অ্যামাউন্ট খরচ হয়েছে সেটা এখানে লিখে আছে। তো আমরা অ্যামাউন্টগুলো দেখতেছি এবং লাস্টে যে অপশনগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্ট বের করতে হবে। ম্যাক্সিমাম মানে হচ্ছে যে জানুয়ারি থেকে মে এর মধ্যে কোন মাসে আমাদের সবচেয়ে বেশি খরচ হলো, এটাকে বলা হয় ম্যাক্সিমাম মানে বড় সংখ্যা। তো এরপর হচ্ছে মিনিমাম, কোন মাসে আমাদের সবচেয়ে কম খরচ হলো, তো এটা আমাদেরকে বের করতে হবে। এরপর হচ্ছে এভারেজ, তাহলে এভারেজ মানে হচ্ছে আমরা জানি গড়, মানে প্রতি মাসে আমাদের গড়ে কত খরচ হয়, মানে এভারেজে আমাদের কত খরচ হচ্ছে সেই জিনিসটা বের করার জন্য এভারেজ বের করতে হবে। তো আমরা প্রথমত নর্মাল যোগ বিয়োগ করলাম, দুইটা সংখ্যা যখন যোগ করতে হয় আমরা প্রথমের গড় প্লাস দ্বিতীয় গড় এভাবে লিখে লিখে আমরা করে ফেললাম। এখন যদি এখানে 2 এর অধিক সংখ্যা যখন যোগ করতে হবে, সেটা হতে পারে 100টা সংখ্যা, 200টা সংখ্যা, 1000টা সংখ্যা, তাইলে নিয়ম হচ্ছে একটাই। তো সে নিয়মটা হচ্ছে আমরা প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমাদেরকে দিতে হবে সাম, SUM, সাম। সাম দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট শুরু করব। ওই ব্র্যাকেটের ভিতরে আমাদের যেখান থেকে শুরু, যেমন আমাদের এখানে যে এখান থেকে শুরু সেটা হচ্ছে বি কলামের 2 নাম্বার রো, মানে জানুয়ারি মাসের প্রথম বুক বাবদ কত খরচ হলো, এই টাকার অ্যামাউন্ট হচ্ছে 6000, তাহলে এই ঘরের নাম হচ্ছে B2। আমরা এটা এখান থেকে সরাসরি লিখে দিলাম, B2 দিলাম। এরপর আমরা
শিফট ধরে একটা ইস্টু দিব, কিবোর্ড থেকে ইস্টু, এটা সেমিকোলনের উপরে আসে, আমরা শিফট ধরে দিলে উঠে যাবে। এরপর হচ্ছে শেষের ঘর, একদম শেষের ঘর হচ্ছে মে, তাহলে মে ঘরের নাম হচ্ছে যে F2। তাহলে আমরা যেই ঘরে কাজটা করতেছি, আমরা যোগফলটা বের করতেছি 2 নাম্বার রোতে, সেজন্য সব কিছু 2 দিয়ে হচ্ছে, তাহলে এখানে B2 F2। আমরা এখন যদি F2তে ক্লিক করি, F2টা এখানে উঠে যাবে, আমরা লিখেও দিতে পারি, এখানে সরাসরি ক্লিক করেও এটা তুলতে পারি। তো এখন আমাদের যে একটা ব্র্যাকেট শুরু করছি, সেই ব্র্যাকেটটা আমাদের শেষ করতে হবে, সেজন্য আমরা শিফট ধরে ব্র্যাকেটটা শেষ করে দিলাম এবং কিবোর্ড থেকে এন্টার দিলাম। তাহলে আমাদের এখানে বুক বাবদ 5 মাসের টোটাল কত টাকা অ্যামাউন্ট আসছে, সেই অ্যামাউন্টটা এখানে যোগফল চলে আসছে। এরপর যদি আমাদের বাকি সবগুলো বের করতে হয়, এখানে এক্সেলের একটা ম্যাজিক হচ্ছে, একটা যখন বের করব বাকিগুলো সেম নিয়মে আমরা যখন এই যে কর্নার থেকে ধরে এইভাবে মাউস ড্র্যাগ করে টান দিব, অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে। এটা হচ্ছে এক্সেলের একটা ম্যাজিক। তাইলে এখানে এই ঘরের নিয়ম হয়ে গেছে, যেমন এটা এই ঘরটা হচ্ছে 7 নাম্বার ঘর, তাইলে এখানে অটোমেটিক্যালি উঠে গেছে এই যে সাম, এই যে এখানে দেখা যাচ্ছে সাম B7:F7। তাহলে আমরা এগুলা করি না, B7:F7 করি না, আমরা সব কিছু করছি B2:F2 দিয়ে। তাহলে এভাবে এক্সেলে আমাদেরকে একটা করার পর বাকি কাজগুলা অটোমেটিক্যালি করে দেয়। এরপর আমরা যাব ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে হচ্ছে কোন ঘরে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা, নর্মালি এখানে যেহেতু 5টা সংখ্যা যার কারণে আমরা দেখতেছি, তো এভাবে যদি অনেকগুলা সংখ্যা হয়, যেমন 100টা সংখ্যা থেকে যদি একটা বড় সংখ্যা বের করতে বলা হয়, তখন আমরা এখন যে সূত্রটা ব্যবহার করব ওইটাই অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমে ইকুয়াল দিব, এরপরে ম্যাক্সিমামের প্রথম 3 অক্ষর ম্যাক্স MAX, ম্যাক্স দিয়ে আমরা ব্র্যাকেট শুরু করব এবং প্রথমের ঘরে ক্লিক করলাম B2, এরপর আমরা ইস্টু দিলাম, ইস্টু দেওয়ার পর অটোমেটিক্যালি আরেকটা B2 উঠে গেছে। আমরা এটা যখন F2তে ক্লিক করব, B2টা চলে যাবে, অটোমেটিক্যালি F2 উঠে যাবে। তো আমরা ব্র্যাকেটটা শেষ করে দিলাম এবং এন্টার দিলাম। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 9220, এই যে মে মাসে যে সংখ্যা এটাই বড় সংখ্যা। তাহলে আমরা বুক বাবদ যে বড় সংখ্যা সেটা বের করলাম, অন্য আইটেমেরগুলো আমরা এভাবে অটো ফিল করে নিতে পারবো, আমাদেরকে আর আলাদাভাবে বের করতে হবে না। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম বের করার নিয়ম। এরপরে যাব আমরা মিনিমাম। মিনিমামটা আমরা কীভাবে বের করব, প্রথমত আমরা ইকুয়াল দিয়ে আমরা মিনিমামের প্রথম 3 অক্ষর দিলাম, এরপরে ব্র্যাকেট শুরু করলাম, প্রথমের ঘর ইস্টু দিলাম, শেষের ঘর F2, মানে জানুয়ারি ইস্টু মে। তাহলে জানুয়ারি থেকে মে পর্যন্ত, এখানে যদি 12 মাস থাকতো তাহলে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের লাস্ট ঘর যেটা পরে সেটাতে আমরা ক্লিক করতাম, তাহলে এখানে অটোমেটিক্যালি 12 মাসের হিসাব হতো। তো এখানে মিনিমাম সংখ্যাটা হচ্ছে 5800 টাকা। তো এটা আমি বের করে নিলাম। এরপর হচ্ছে এভারেজ সংখ্যা, এভারেজ হচ্ছে গড়। তাহলে এখানে গড়ে কত বের করব সেটা আমরা ম্যানুয়ালি যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে 5টা সংখ্যাকে যোগ করতে হবে এবং 5 দিয়ে ভাগ করতে হবে, তাইলে গড়ে কত খরচ সেটা বের হবে। আর আমরা যদি এখানে সূত্রটা বসাই দিই, অ্যাভারেজের সূত্রটা যদি আমরা বসাই AVERAGE, এখানে আমাদেরকে অ্যাভারেজ পড়াটা লিখতে হবে, ছোট হাতের বড় হাতের যেভাবে হোক আমরা লিখলেই হবে। তো ব্র্যাকেট শুরু করলাম এবং প্রথমের ঘর হচ্ছে জানুয়ারি ইস্টু F2 মে। তাহলে আমরা প্রথমের ঘর ইস্টু শেষের ঘরের নাম লিখে দিলাম। তাহলে আমাদের এখন দেখা যাচ্ছে যে অ্যাভারেজে কত খরচ হচ্ছে সেটা বের হয়ে গেছে। তাহলে প্রথমটা যেহেতু বের করছি, বাকিগুলো আমরা অটোমেটিক্যালি টেনে বের করে দিতে পারতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল যোগ বিয়োগ। নর্মাল যোগ বিয়োগের পরে আমরা 2 এর অধিক সংখ্যা যখন যোগ বিয়োগ গুণ বা এভারেজ বের করতে হয়, তখন আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করব। তাহলে আমরা এরপরে যে কাজগুলো শিখব সেটা হচ্ছে আমাদের এখানে হোম ট্যাবে যে কাজগুলো আছে, এখানে নতুন নতুন যে কাজগুলো অ্যাড হয়েছে সেগুলোর সম্পর্কে একটু জেনে নিব। যেমন আমার এখানে যদি এই কাজটাকে যদি কপি করতে চাই, আমরা প্রথমত এটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা যদি এটাকে কপি করতে চাই, এখান থেকে কপির অপশনে ক্লিক দিব, এটা সিলেকশন একটা ঘুরতেছে। এখন যদি আমরা এটা এখানে গিয়ে এটাকে পেস্ট করি, পেস্টে ক্লিক করলাম, তাহলে এটা ডাবল হয়ে গেছে, কিন্তু প্রথমে যেখান থেকে কপি করছি সেখানে একটা সিলেকশন ঘুরতেছে। তো এই সিলেকশনটা বাদ দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি, তাহলে সিলেকশনটা চলে যাবে। অথবা আমরা বাহিরে মাউস পয়েন্টারটা ক্লিক করে একটু যদি লেখালেখি শুরু করি, অটোমেটিক্যালি চলে যাবে। তো এরপরে হচ্ছে এখানে যে নতুন কয়েকটা অপশন দেখা যাচ্ছে,
মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার, এই যে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমাদেরকে নামগুলো দিচ্ছে। তো মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে আমি চাচ্ছি এই যে প্রজেক্টটা এটার একটা নাম দিব, যেমন এখানে আমি নাম লিখব, সেজন্য আমি যে কোনো একটা করে লিখলাম, এটার নাম হচ্ছে টোটাল। টোটাল অ্যামাউন্ট, এই হিসাবটার নাম দিলাম আমি টোটাল অ্যামাউন্ট। তো টোটাল অ্যামাউন্ট লেখাটা আমি চাচ্ছি হেডলাইন হিসেবে ব্যবহার করব, আমাদের কাজের যে একটা নেম থাকবে সে নেম হিসেবে এটা ব্যবহার করব। তাহলে এটাকে আমাদের ঠিক মাঝখানে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে পুরা এই যে দুইটা ঘরকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার এই অপশনটা আমরা যেখানে সেখানে পাইতে পারি, অথবা হয়তো উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, আমরা এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। তাহলে এটা কেটে গেছে, আমরা এই লেখাটাকে ঠিক মাঝখানে এনে দিব এবং এটাকে বোল্ড করে দিব, লেখার সাইজটাকে একটু বড় করে দিব, যেহেতু এটা আমাদের হেডলাইন। তো এভাবে আমরা আমাদের যে কাজের উপরে আমাদের কাজের নামটা আমরা লিখে দিতে পারি। তো এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে এখানে প্রথম যে কাজটা শুরু করছি একদম 1 নাম্বার রো থেকে আমরা শুরু করছি। তাহলে 1 নাম্বার রো এর উপরে এটার নাম হতে পারে আমার যে কাজ, সে কাজের একটা নাম হতে পারে। তো নামটা দেওয়ার জন্য আমাদের উপরে একটা রো প্রয়োজন হচ্ছে। এখন আমরা এই রোটা কীভাবে নিব, এটা আমরা দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে আমরা একদম উপরের রোতে মাউস পয়েন্টার ক্লিক করা অবস্থায় হোম ট্যাবে আমরা এখানে একটা অপশন পাবো ইনসার্ট, ইনসার্টের এখানে আমরা একটা অপশন দেখা যাচ্ছে যে ইনসার্ট শিট রো, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি উপরে একটা রো চলে আসছে। অথবা আমরা এভাবে না নিয়ে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে বা আনডু করে নিচ্ছি এটাকে, আমি একদম আরও শর্টকাটভাবে যদি নিতে চাই আমরা 1 নাম্বার রোটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা ওইখানেই 1 নাম্বার রোয়ের হেডিংয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে অটোমেটিক্যালি আরেকটা নতুন রো তৈরি হয়ে গেছে। এই রোটাকে আমরা বড় করে এখানে আমরা নাম লিখতে পারি, কাটাকাটি করতে হলে আমরা এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিয়ে এখানে নাম লিখতে পারি। তো নাম লেখার পরে যদি এটাকে আবার মার্জ অ্যান্ড সেন্টার বাদ দিতে চাই, আবার মার্জ অ্যান্ড সেন্টারে যদি ক্লিক দিই এটা আবার আগের মতো হয়ে যাবে, কাটাকাটি ক্যান্সেল হয়ে যাবে। তো এর উপরে আরেকটা অপশন দেখা যাচ্ছে রাফ টেক্সট। রাফ টেক্সটের কাজ হচ্ছে আমরা যদি কোনো একটা লেখা লিখি, যেমন আমি এখানে কোনো একটা কিছু টাইপ করতেছি, তাহলে আমার লেখাটা দেখা যাচ্ছে সামনের দিকে অনেকগুলা ঘর কেটে কেটে সামনে চলে যাচ্ছে। তো আমরা যদি চাই আমার লেখাটা আমার যে সেলে লিখতেছি সে সেলের মধ্যেই থাকবে, প্রয়োজনে সেলটা বড় হবে, তাহলে আমরা এখান থেকে রাফ টেক্সট এটা অন করে দিতে পারি। এটা যদি অন করে দিই এই যে আমার লেখাটা আমার এক্সেলের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এখন যাই করি না কেন এই সেলটাই বড় হবে, প্রয়োজনে সেলটা বড় হবে, তারপরও পরে সেলে যাবে না। এটা হচ্ছে রাফ টেক্সটের কাজ। তাহলে আমরা যখন কাজ করব তখন আমাদের সম্পূর্ণ এরিয়াটাকে আমরা সিলেক্ট করে চাইলে রাফ টেক্সটের আন্ডারে করে দিতে পারি, যাতে আমাদের কাজগুলো এক্সেল থেকে আরেক সেলে না যায়, এক্সেল থেকে আরেক সেলে না যায়। এখন যদি আমরা এখানে কোনো সংখ্যা বসাই, যেমন এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো, অনেক বড় সংখ্যা, তাহলে সেই সংখ্যাটা জন্য অটোমেটিক্যালি আমার সেলটা বড় হয়ে গেছে, তাহলে এই সংখ্যাটা পরে সেলে যায় না। তো এই হচ্ছে আমাদের এই মার্জ রাফ টেক্সটের কাজ। তো আমরা এরপরে যে নতুন অপশনগুলো দেখা যাচ্ছে, যেমন এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে এবি। তো এটা আমাদের খুব বেশি কাজে আসে না, তারপর আমরা একটু দেখাই দিই যে আইটেমগুলো আমি নামগুলো লিখলাম, লেখার পরে আমি চাচ্ছি এগুলোকে একটু সুন্দরভাবে আড়াআড়ি করব। তো এখান থেকে যদি আমরা আড়াআড়ি অপশনটাতে ক্লিক দিই, এখন দেখা যাচ্ছে যে এই যে লেখাগুলো আড়াআড়িভাবে ডিজাইন হয়ে গেছে। এই যে আমি ঘরটা বড় করে নিলাম, আড়াআড়ি ডিজাইন হয়ে গেছে, যে এখানে আইটেম নেম, এরপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এটা যদি আমি আবার বাদ দিতে চাই, যেভাবে করছি আমরা ওইখানে যাব, গিয়ে যে অপশনে করছি সেই অপশন আরেকটা ক্লিক দিলে এটা আবার বাদ হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। তো আমরা এটা আগের মতো করে নিই। তো এখন এখানে যে আমরা একটা কপি করলাম, এই কপি অপশনটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। এটাকে বাদ দেওয়ার জন্য আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম। এখানে আমার লেখাগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু গোটটা এবং বর্ডারগুলো ডিলিট হয়নি। তাহলে বর্ডারগুলো যদি ডিলিট করতে চাই আমরা এখান থেকে বর্ডার অপশনে গিয়ে এখান থেকে নো বর্ডার এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে বর্ডার চলে গেছে। এরপরে যেখানে একটা কালারটা যায়নি, কালারটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে কালার অপশনে গিয়ে নো কালার, নো ফিল, কালারটা বাদ দিলাম। তো এখানে একটা কাটাঘর দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এটা আগের মতো চলে আসুক। তাহলে আমরা যেটা করছিলাম কি মার্জ অ্যান্ড সেন্টার, তাহলে আমরা মার্জ সেন্টার আরেকটা ক্লিক দিয়ে আসি, তাহলে আগের মতো হয়ে গেছে। তাহলে এই যে এক্সেলের কাজগুলো যেটা আমরা যেভাবে করব সেটা সেখান থেকে আমরা বাদ দিতে পারবো। তো এরপর আসি
জেনারেল অপশন, এখান থেকে আমরা যদি আমাদের যে সংখ্যাগুলোতে যদি দশমিক বসাতে চাই বা কমা বসাতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে সংখ্যাগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে এই কমা অপশনে ক্লিক করলাম, তাহলে এখানে অটোমেটিক্যালি কমা অ্যাড হয়ে গেছে এবং 0.00 হয়ে গেছে। তো এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে না, ঘরটা একটু বড় করে দিলে এটা দেখা যাবে। তো আমাকে বলা হচ্ছে যে এখানে দশমিকের পরে কোনো 00 রাখা যাবে না, দশমিক এক কথায় রাখা যাবে না। এখন আমরা কমা ব্যবহার করলে কিন্তু দশমিক অটোমেটিক এসে যাবে, এটা বাদ দেওয়ার কোনো অপশন নেই। আমরা যদি কেটে আবার লিখি আবারও এসে যাবে। তো এখন দশমিকের পরে যে দুই সংখ্যা দেখা যাচ্ছে সেগুলো যদি বাদ দিতে চাই, আমাদেরকে এখানে একটা অপশন দেখা যাচ্ছে ইনক্রেস ডেসিমেল, এখানে একটা অপশন দেখা যাচ্ছে ডিক্রেস ডেসিমেল। তাহলে আমরা ডিক্রেস মানে হচ্ছে কমানো, দশমিক কমানো, দশমিকের পরে গড়গুলা কমানো। তা আমরা এখানে ক্লিক করলাম, কমে যাচ্ছে। তাহলে দশমিকের পরে যে গড়গুলা ছিল 00 এগুলো চলে গেছে। তো যদি আবার দিতে চাই আমরা সেমভাবে এখান থেকে দিতে পারবো। তো একই কাজ যদি আমরা আরেক জায়গায় করতে গেলে ভুল করি, সেটা হচ্ছে আমাকে যদি বলা হয় 2.00 লিখতে, আমি 2.00 লেখার পরে যদি এন্টার দিই, 2 এর পরে 0.00 গুলো দেখা যায় না। তো এটা যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদেরকে ইনক্রেস ডেসিমেল, এখান থেকে এই ডেসিমেলটা আমাদেরকে অন করতে হবে, ডেসিমেল। তাহলে আমরা যদি ডেসিমেল বাড়াতে চাই বাড়াতে পারবো, কমাইতে চাইলে এখান থেকে কমাতে পারবো। তো এই হচ্ছে ডেসিমেলের ব্যবহার। এরপরে আরেকটা বিষয়, এখানে পার্সেন্টেজ। আমরা অনেক সময় এই যে এই ঘরটার মধ্যে আমি পার্সেন্টেজ অন করলাম, তো বলে অনেক সময় এরকম অন করে দিই, করার পর আমরা কি করি, পরবর্তীতে যদি কোনো সংখ্যা লিখি অটোমেটিক্যালি সেখানে পার্সেন্ট দেখা যায়। এখন এটা আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না, এটা আমরা কেটে দিয়ে আবার লিখি, আবার পার্সেন্টেজ চলে আসে। তো এই প্রবলেমটা যখন হবে, আমাদেরকে পার্সেন্টেজ অফ করার জন্য এই যে পার্সেন্টেজ এই অপশন থেকে আমাদেরকে জেনারেল ফিল্ড চলে যেতে হবে, জেনারেলে। তাহলে জেনারেল যখন করে দিব তখন অটোমেটিক্যালি পার্সেন্টেজটা চলে যাবে। এরপর আমরা যা কিছু লিখবো সেগুলা জেনারেলি দেখা যাবে, নাম্বার লিখলে নাম্বার দেখা যাবে, লিখা লিখলে সে লেখাগুলো দেখা যাবে। তো এই হচ্ছে এই যে এখানে নাম্বার গ্রুপের কাজ। তাহলে আমরা এখানে অ্যালাইনমেন্ট গ্রুপে যা যা ছিল এগুলা করলাম, নাম্বার গ্রুপে যা যা আছে এগুলা করলাম। এখানে কপি কাট পেস্ট, এই বোল্ড ইটালিক এগুলো তো আমরা জানি, সেজন্য আমরা এগুলো আলাদাভাবে ক্লাস দিই না। যেমন আমার হেডিংগুলো এগুলাকে আমরা সবসময় বোল্ড করে দিব। আমাদের যদি বেসিক কোনো নামকে বাঁকা করতে হয়, বোল্ড বাঁকা এভাবে আমরা করে নিব। যদি আন্ডারলাইন করতে হয়, বিশেষ করে উপরে হেডলাইনগুলোতে আমাদের আন্ডারলাইন করতে হয়। যেমন এখানে আমি লিখলাম স্যালারি শিট, এখানে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি, তাহলে আমি এটাকে লেখাগুলোকে মার্জ সেন্টার করে নিই এবং আন্ডারলাইন যদি করে দিই, যে এইভাবে আন্ডারলাইনটা দেখাবে। তো এরপর আসতেছি আমরা আমাদের স্টাইলের এসে আমাদের যে কাজগুলো করতে হবে, এগুলা স্টাইলটা আমরা একটু পরে করব। তার আগে আমরা এখান থেকে ইনসার্ট অপশনটা শিখে নিই। সেলস ইনসার্ট অপশনের মধ্যে আমরা যা যা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে যদি রো কলাম বাড়াতে হয়, যেমন আমার টোটালের আগে যদি আরেকটা মাসের সংখ্যা যোগ করতে হবে, তো সেই মাসটা হবে কি মেয়ের পরে জুন। তো এখন টোটালের আগে যদি আমাকে একটা কলাম যোগ করতে হয়, আমরা প্রথমে টোটালটাকে সিলেক্ট করব, করে এরপর আমরা ইনসার্টে গিয়ে ইনসার্ট শীট কলাম, তাহলে আমাদের টোটালের আগে আরেকটা কলাম এড হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে শর্টকাটভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, অটোমেটিক্যালি একটা কলাম তৈরি হয়ে যাবে। তো এখন কলামটা যদি আমার প্রয়োজন না হয়, ডিলিট করতে হয়, আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট, যে কোনোভাবে আমরা করতে পারি। তাহলে এই কাজটা আমরা শর্টকাটভাবেও করতে পারি, আবার ম্যানুয়ালি এখান থেকে এসেও করতে পারি। এরপরে 3 নাম্বার আসছে আমাদের ফরম্যাট হচ্ছে যে ফরম্যাটের ম্যাক্সিমাম কাজ আমরা শর্টকাটভাবে করি। যেমন প্রথমত আছে রো হাইট, আমাদের যে রোগুলো আছে এখানে, এই রোগুলার হাইট কত হবে। যেমন এটা 5 নাম্বার রোটা, এটার হাইট কত আছে আমি একটু দেখি। এটার হাইট আছে বর্তমানে 15। তো আমরা সবগুলা যদি একই সাইজের করতে চাই, আমি চাচ্ছি সবগুলাকে 20 করব। আমি সবগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রো হাইটে ক্লিক করলাম, এখানে 15-এর জায়গায় আমি 20 করে দিলাম, তাহলে সবগুলোর সাইজ একটাই হয়ে যাবে। আর আমরা যদি ম্যানুয়ালি এভাবে টেনে করি তখন একটা বড় একটা ছোট এরকম হতে পারে। তো সেমভাবে যদি আমরা কলামগুলো বড় ছোট করতে চাই, এখানে আছে কলাম ওয়েট, এখানে আছে কলাম ওয়েট, প্রথমটা দেওয়া আছে 8.43। তো এটা আমরা যদি চাই সবগুলাকে 10 করে করব, তাহলে আমরা সবগুলাকে এভাবে সিলেক্ট করব, করার পর আমরা কলাম ওয়েটে যাব, এখান থেকে আমি সবগুলা 10 করে দিলাম, তাহলে সবগুলার সাইজ হচ্ছে একটাই। আমরা টেনে ছোটো বড়ো করলে তখন একটা বড় একটা ছোট এরকম থাকতে পারে,
তবে এখন থাকবে না। তো এরপরে হচ্ছে কলাম ওয়েট, হাইট, আনহাইট। আমাদের এখানে অনেকগুলো শিট আছে, যেমন এখান থেকে যদি আমি কমিশনের যে শিটটা আছে কমিশন, এটা যদি আমি হাইট করতে চাই, জাস্ট আমি হাইট অপশনে ক্লিক করে দিলাম। হাইট অপশনের মধ্যে এখানে দেখা যাচ্ছে রো হাইট, কলাম হাইট, এগুলো আমরা বুঝতেছি যে কোন একটা কলাম যদি হাইট করে রাখতে চাই আমরা এগুলো করব। এরপর হচ্ছে হাইট শিট, হাইট শিট, আমরা শিটে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে কমিশন শিটটা চলে গেছে। তো এটা যদি আবার আমরা আনহাইট করতে চাই তাহলে আমরা এখান থেকে হাইট আনহাইট অপশনে যাব এবং আনহাইট শিট অপশনে যখন ক্লিক করব এখানে দেখাবে যে আমার কয়টা শিট হাইট করা আছে। তো এখানে একটাই আছে, সেজন্য একটাই দেখাচ্ছে, আমরা ওকে দিলাম, তাহলে যে কমিশনের শিটটা আবার চলে আসছে এখানে। তো এটা হচ্ছে হাইট আনহাইটের বিষয়। আমরা যদি এখান থেকে কোনো একটা রোকে হাইট করে রাখতে চাই, সেমভাবে আমরা এখান থেকে হাইট অপশনে গিয়ে ক্লিক করে দেবো হাইট কলাম, তাহলে পরবর্তীতে আবার আনহাইট কলাম রো এখানে এসে আমরা আনহাইট করে নিতে পারবো সেমভাবে। যেহেতু একই কাজ, একই রকম কাজ, সেজন্য আমি বারবার দেখাচ্ছি না। এরপর হচ্ছে রিনেম শিট। আমাদের যে শিটগুলোর নাম দেওয়া আছে, নর্মালি আমরা যখন কোনো একটা কাজ করব তখন আমাদের শিটগুলো এইভাবে থাকবে, কোনো নাম থাকবে না, শিট 1, শিট 2, শিট 3। তো এইগুলাতে নাম লিখতে হলে আমাদেরকে রিনেম করতে হবে, যেমন শিট 3, এটার নাম দিব আমি ফরম্যাট অপশন থেকে রিনেম শিট। তো এখানে নাম লেখার একটা অপশন দিচ্ছে আমাদেরকে। তো ওই কাজগুলা ফরম্যাট অপশনে যতগুলো কাজ আমরা এখানে দেখতেছি, সব কাজগুলো আমরা এই শিটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে সবগুলা কাজ আমরা দেখতেছি। যেমন প্রথমত আছে এখানে ডিলেট, এরপর আছে ইনসার্ট, এরপর হচ্ছে রিনেম, মুভ অর কপি, আমরা যদি এটাকে কপি করে আরেকটা জায়গায় নিতে চাই। এরপর হচ্ছে ভিউ কোড, এইটা আমার দরকার না এখন। এরপর হচ্ছে প্রটেক্ট শিট। প্রটেক্ট শিট এটা আমরা জানি যে কোনো একটা শিটকে যদি আমরা প্রোটেকশন দিই, পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিই, তখন এই শিটে কেউ এটা কাজ করতে পারবে না। কোনো কেউ যদি এখানে আসেও, এখানে আমার শিটে কোনো কেউ এডিট করতে পারবে না। যেমন আমার এই যে কমিশনের শিটটা, এটাতে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব, তাইলে আমরা প্রটেক্ট শিট এখানে এসে ক্লিক করলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 147, ওকে দিলাম। সেম পাসওয়ার্ডটা আমি এখানেও দিলাম 147, ওকে। তো এখন এরপর যদি এখানে কেউ লিখতে চায় অবশ্যই এখানে নোটিশ দিবে, আমাদেরকে লেখা যাবে না, এটা লক করা আছে। তো এটাতে যদি লিখতে হয় অবশ্যই এখানে আনলক করে আমাদের এখানে প্রটেক্ট ডকুমেন্ট থেকে আনপ্রটেক্ট শিট, এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি। আবার মাউসের রাইট বাটন যদি আমরা ক্লিক করি এখানে আনপ্রটেক্ট শিট, এখান থেকেও আমরা এটা এই পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিলাম, আনপ্রটেক্ট হয়ে গেল। তাহলে এখন থেকে এখানে লেখা যাবে, যে কোনো কিছু লেখা যাবে। এ হচ্ছে প্রটেকশন, আমাদের কাজগুলো যাতে অন্য কেউ নষ্ট করতে না পারে সেজন্য আমরা প্রটেক্ট শিট এই কাজটা করতে পারি। এরপর হচ্ছে এখানে যে অন্য কাজগুলো আছে এগুলো আমাদের দরকার হয় না তেমন, যেমন ট্যাব কালার, যে ট্যাবগুলোর মধ্যে যদি একটা কালার দিতে চাই, যে ট্যাব কালার, আমি এটার মধ্যে রেড কালার দিলাম। অনেক সময় চিহ্নিত করার জন্য এরকম বিভিন্ন কালার ব্যবহার করা হয়, যাতে শর্টকাটভাবে আমরা চিহ্নিত করতে পারি এই কালারটা হচ্ছে এই কাজের, এই কালারটা এই কাজের, তখন আমরা এই যে কালারগুলো ব্যবহার করতে পারি। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো এরপর হচ্ছে এখানে আর কি আছে দেখে নিই, কপি অর মুভ শিট। যেমন আমাদের একটা হিসাব আমরা করতেছি জানুয়ারি মাসে, তখন সেম হিসাবটা আমাদের ফেব্রুয়ারি মাসের জন্য লাগতেছে। এখন যদি আমরা এই কাজটাকে এখান থেকে কপি করে আরেক জায়গায় নিয়ে যাই, তখন সেটা একটু ঝামেলা হয়, যে গড়গুলা সেম মিলবে না, হয়তো আমার এলোমেলো লাগতে পারে। তো ওইটা না হওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেম শিটটাকে আমরা একটা কপি করে ডুপ্লিকেট করতে পারি, যে কপি মুভ অর কপি। আমি এখন আছি বর্তমানে সাবটোটালকে আমি ডুপ্লিকেট করতেছি, মুভ অর কপিতে ক্লিক করলাম। তো এখানে একটা অপশন ভালো করে খেয়াল করতে হবে, ক্রিয়েট এ কপি। আমরা যদি এই অপশনে ক্লিক দিই তাহলে এটার একটা কপি সেভ হবে, এটার একটা সেম একটা কপি সেভ হবে। তো আমরা এখন করতেছি সাবটোটালের মধ্যে একটা কপি, তাহলে সাবটোটাল 2, এই যে সাবটোটাল এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, একই শিট দুইটা কপি হয়ে গেছে। এটা হচ্ছে মুভ অর কপি এর কাজ, এটা আমার দরকার না, আমরা ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে হোম ট্যাবের কাজ, আমাদের এক্সেলের হোম ট্যাবের কাজ। তো হোম ট্যাবের মধ্যে আমাদের আশা করি এখানে কোনো কিছু বাদ নাই, কপি কাট পেস্ট এখানে সব কিছু হয়ে গেছে। কপির মধ্যে আমরা একটা জিনিস বাড়তি অপশন আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে কপি করি, যেমন আমি এই শিটটাকে কপি করলাম, সিলেক্ট করলাম এবং এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা যদি এটাকে পেস্ট করতে যাই, আমি আরেকটা শিটে গিয়ে এটাকে পেস্ট করব, এই যে এই জায়গায় আমি এসে এটাকে পেস্ট করব। তো এখানে এই যে পেস্ট অপশনে যখন আসবো, এখানে অনেক ধরনের পেস্ট অপশন আমরা পাবো। এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করি,
সরাসরি যেটা আমরা পেস্ট করি সেটা। এরপর এটা হচ্ছে যে আরেকটা ক্যাটাগরি পেস্ট, এটা মানে ফর্মুলা সহ পেস্ট করা। তো এখানে এভাবে অনেক ধরনের পেস্ট আছে যেগুলো আপডেট ভার্সন, সেগুলোর মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। আর এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই ছবিটা আমি এই যে কাজটা আমি কপি করছি সেটাকে আমি পেস্ট করব এজ এ পিকচার হিসাবে। তো পিকচার হিসাবে এটা যদি আমরা পেস্ট করতে চাই, তো এখানে অনেকগুলো অপশনের মধ্যে থেকে ফরম্যাটিং, পেস্ট লিঙ্ক, পেস্ট পিকচার, এই যে এটা যে পেস্ট এজ এ পিকচার, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এই চার্টটা এখানে ওই পেজের যে চার্টটা আমরা কপি করলাম এটা এজ এ পিকচার হিসাবে এটা এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে কপি পেস্টের একটা নতুন কাজ এখানে করা যায়। তো এটা আমার এখন দরকার নেই, আমার যে কাজটা আমরা আমাদের মূল কাজ আমরা যাই। তো আমাদের সিলেকশনটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি। তো এই হচ্ছে এক্সেল। এই পর্যায়ে আমরা করব ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে যে কাজগুলো আছে তার মধ্যে আমরা হোম ট্যাবে একটু ফিরে যাব, যে সেখানে আমরা কিছু একটা কাজ ফেলে রেখে আসছি, সেটা হচ্ছে সাম। এখানে যে সাম দেখা যাচ্ছে, আমরা এখানে ম্যানুয়ালি যে সাম করা, যোগ বিয়োগ করা সেটা আমরা শিখলাম। এখন আমার যদি শর্টকাটভাবে কোনো কিছু সাম করতে হয়, যেমন আমার এই সংখ্যাগুলোকে যোগ করতে হচ্ছে এই লাস্টের করে, তখন আমরা এখান থেকে অটো সাম, যে অটো সামে ক্লিক দিলে অটোমেটিক্যালি আমাদের এখানে সংখ্যাগুলোর যোগফল এখানে চলে আসবে। সেমভাবে আমরা এই সংখ্যাগুলো যদি যোগফল বের করতে চাই, সাম, অটো সাম। তো এভাবে আমরা বড় সংখ্যাটা বের করতে পারবো। সেম যদি আমি চাই এখানে এভারেজ সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড়, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সাম অপশনের পাশে একটা এরো চিহ্ন আছে, আমরা এখানে যদি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম, এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোন সংখ্যাটা সবচেয়ে বড়। এই যে ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে 7252, এটা হচ্ছে বড় সংখ্যা 7252। তো এভাবে আমরা ছোট সংখ্যা, বড় সংখ্যা সবগুলা এক ক্লিকে বের করতে পারবো যদি আমরা এভাবে সিলেক্ট করে আমাদের কমান্ডটা দিয়ে দিই ঠিকমতো, যে আমি এখানে দেখতে চাচ্ছি মিনিমাম সংখ্যা, ছোট সংখ্যাটা কত, 1000। তো এভাবে আমরা শর্টকাটভাবে এই কাজগুলো করতে পারবো। তবে ম্যানুয়ালি আমাদেরকে প্রথমে শিখতে হবে। আমরা যখন কাজ শিখবো, প্রথমে আমি যদি ম্যানুয়ালি এটা না শিখিয়ে এখান থেকে সরাসরি এটা শর্টকাটটা যদি শিখিয়ে দিতাম, তাহলে ম্যানুয়ালি যেটা সেটা কেউ করতো না। তো আমরা এখন চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার আগে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে এ টু জেড, এই জিনিসগুলো আমরা একটু পরে করব। ফাইন্ড রিপ্লেস, এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করছেন তারা অবশ্যই ভালোভাবে জানেন যে রিপ্লেস মানে একটা শব্দের পরিবর্তে আর একটা শব্দকে বসানো। তো মাইক্রোসফট ওয়ার্ডেরও যদি পরিপূর্ণ একটা কোর্স না করে থাকেন, তাহলে আপনি এখানে অনেক কিছু বুঝতে কষ্ট হবে আপনার। তো সেই জন্য মাইক্রোসফট ওয়ার্ডটা একটু ভালো করে দেখে আসবেন। আমাদের অফিস ম্যানেজমেন্ট মানে একটা অফিসকে পরিপূর্ণভাবে ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল দুটাকেই ভালো করে শিখতে হয়। তো আমরা যাচ্ছি ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে প্রথমত দেখা যাচ্ছে একটা টেবিল, এখানে টেবিল দেখা যাচ্ছে, এরপরে পিকচার, এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সবগুলা করে আসছি। তো এখানে যে টেবিল দেখা যাচ্ছে, এই টেবিলের কাজ হচ্ছে আমরা যদি এখানে যদি কোনো একটা কাজকে আমরা টেবিলে রূপান্তর করতে চাই, যেমন আমার এই যে কাজের এরিয়া, সম্পূর্ণ কাজের এরিয়াটাকে আমরা যদি টেবিলে রূপান্তর করতে চাই, আমরা টেবিলের মধ্যে ওকে দিলাম। এখন টেবিলে যদি আমরা রূপান্তর করি, যে টেবিলের ফরম্যাট চলে আসছে, এখানে অটোমেটিক্যালি একটা টেবিলের ডিজাইন চলে আসছে। তো আমরা জানি যে একটা টেবিল যখন আমরা ডিজাইন করি তখন অটোমেটিক্যালি এখানে একটা ডিজাইন ট্যাব চলে আসে। এই যে আমরা যদি এই যে ডিজাইন ট্যাবের বাহিরে, ডিজাইন ট্যাবের থাকা অবস্থায় আমি আমার এই যে কাজের এরিয়ার বাহিরে ক্লিক করলাম, তাহলে আমার এখানে কোনো ডিজাইন ট্যাব দেখা যাচ্ছে না। এই যে ডিজাইন ট্যাব এটা দেখা যাচ্ছে শুধুমাত্র টেবিলের মধ্যে রাখলে। আমরা যখন টেবিলে থাকবো, এই টেবিলটাকে ডিজাইন করার জন্য এই যে বিভিন্ন স্টাইলিস্ট ফরম্যাট এগুলাতে ব্যবহার করার জন্য আমাদের ডিজাইন ট্যাবটা দেখাবে, এবং পাশাপাশি এখানে আরও অনেকগুলো কাজ দেখাবে। তো আমরা টেবিলে সবসময় থাকতে চাই না, টেবিলে অনেক সময় অনেক কাজ আমরা সহজে করতে পারি না, একটু বেজাল হই। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, যদি টেবিলের মতো শর্টকাটভাবে এখানে রো কলামগুলোকে কালার করতে চাই, ডিজাইন করতে চাই, তখন আমরা এখান থেকে ডিজাইনটা নিয়ে আমরা টেবিল থেকে বের হয়ে যেতে পারি। এখানে শুধুমাত্র টেবিলের ডিজাইনগুলো থাকবে, এবং এখান থেকে টেবিলের যে ডিজাইন সেটা আর থাকবে না, টেবিল ফরম্যাটটা আর থাকবে না। তো আমরা এটা করার জন্য ডিজাইন অপশন থেকে কনভার্ট টু রেঞ্জ এই অপশন আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ইয়েস দিব। এখন দেখা যাচ্ছে আমরা টেবিলের ফরম্যাটটা ডিজাইনটা নিছি, কিন্তু এখানে টেবিলের কোনো ফরম্যাট নাই, যে টেবিলের জন্য আলাদা কোনো ট্যাব শো করতেছে না। তো এটা হচ্ছে শর্টকাটভাবে টেকনিক করে আমরা এখান থেকে একটা প্রজেক্টকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার কৌশল।
তো আমরা নর্মালি এই যে আমাদের এখানে একটা প্রজেক্ট দেখা যাচ্ছে, তো এটা আমি করলাম, করার পর আমি চাচ্ছি এটাকে সুন্দরভাবে সাজাবো, তাহলে আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম এবং এগুলাতে কালার দিব। এক একটাতে যদি এক একটা কালার দিতে হয়, ম্যানুয়ালি সাজাতে গেলে আমরা এখান থেকে গিয়ে একটা একটা দিয়ে আসতে হবে, এখানে গিয়ে একটা একটা দিয়ে আসতে হবে। তো এইভাবে যদি দিতে হয় আমাদের একটা সময়ের ব্যাপার আছে, আমরা ওই সময়টা বাঁচানোর জন্য আমরা একটা কাজ করতে পারি যে শর্টকাটভাবে সবগুলা সেলকে আমরা সিলেক্ট করলাম আমাদের কাজের এরিয়াটাকে, এরপর আমরা ইনসার্ট মেনু থেকে টেবিলে যেতে পারি, অথবা এটা শর্টকাটভাবে একদম প্রথমে হোম ট্যাব থেকে ফরম্যাট অ্যাজ টেবিল এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে যে কোনো একটা টেবিল ফরম্যাটে আমরা তাৎক্ষণিকভাবে চলে যেতে পারি। যে টেবিল ফরম্যাটে চলে গেলাম এবং টেবিলের মতো একটা ডিজাইন হয়ে গেছে। আর এখানে আসার পরে আমি চাচ্ছি এখন আর টেবিলের ফরম্যাটটা রাখবো না, শুধু ডিজাইনটা রাখবো। তাহলে আমরা ডিজাইন অপশন থেকে কনভার্ট টু রেঞ্জ, তাহলে অটোমেটিক্যালি আমাদেরকে টেবিলের ফরম্যাট থেকে বের করে দিছে, এখানে আর কোনো টেবিলের ঝামেলা নাই। তো এটা একটা টেকনিক, আমাদের কাজগুলো করার পরে শর্টকাটভাবে এটাকে ডিজাইন করার জন্য এটা একটা টেকনিক। তো এরপর আসি এখানে শেপসের ব্যবহারগুলো যদি দেখাতে চাই, আমরা অনেকগুলা প্রজেক্ট তৈরি করি। যেমন আমার এখানে যে শিটের মধ্যে যতগুলো প্রজেক্ট আছে, প্রথমে টোটাল, কমিশন, চার্ট, সাব টোটাল, এই যে প্রত্যেকটা প্রজেক্টের এক একটা নাম আছে। তো আমি চাচ্ছি এই প্রজেক্টগুলা সবগুলা একটা জায়গায় শিরোনাম হয়ে থাকুক। যেমন আমি প্রথমে একটা নতুন শিট নিব, এখন শিট নিতে গেলে আমাকে প্রথমে লাস্টে থেকে নিতে হবে। যেমন নিউ শিট নিলাম, এই যে শিট 2, এটাকে আমি প্রথমে নিয়ে আসতে হলে এটাকে টেনে ধরে আমরা প্রথমের দিকে এনে ছেড়ে দিলে এটা একদম প্রথমে চলে আসবে, একদম প্রথমে। এই যে শিট 2, এটা হচ্ছে একদম প্রথমে চলে আসছে। এখন এটাকে আমি দিব, এটার একটা নাম দিব, এটার নাম হচ্ছে শিরোনাম, মানে প্রথম। এটা হচ্ছে সূচিপত্র, মেনু, এটার নাম দিলাম আমি মেনু, MENU, মেনু, এটার নাম আমি মেনু দিলাম এবং এটার একটা কালার দিই যাতে এটা সহজে চেনা যায়। এটার মধ্যে আমরা রেড কালারটা দিই, এখান থেকে রেড কালারটা তুলে দিই, ট্যাব কালার থেকে রেড কালারটা তুলে দিই। তাহলে রেড কালারটা দেখে আমাদেরকে বুঝে ফেলতে হবে যে এটা মেনুতে আছে, আমি প্রথম মেনু। এখন প্রথম মেনুটা আমরা কি বানাবো, যেমন এখানে কতগুলা শেপ আছে, অনেকগুলা শেপ আছে, আমরা যে কোনো একটা শেপ নিই, একটা শেপ নিয়ে শেপটা এখানে আঁকলাম। তো এখানে আমি একটা শেপ আঁকলে এখানে অটো ডিজাইন আছে, অটো ডিজাইন থেকে আমরা যে কোনো একটা ডিজাইন এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এর ভিতরে লিখতে হলে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে ক্লিক করার পরে এর ভিতরে আমরা লিখতে পারি। যেমন এটার নাম দিলাম আমি কমিশন, কমিশনটা লিখে আমি প্রথমটাকে একটু ডিজাইন করে নিই, প্রথম লেখাটাকে আমি অল সিলেক্ট করে একটু ডিজাইন করে নিই, বড় করে নিই, বোল্ড করে নিই, সেন্টার করে নিই, সব কাজগুলো একসাথে করে নিলাম এবং লেখার সাইজটা বড় করে নিলাম, কমিশন। এই কমিশনটা আমি লিখলাম। এখন সেম গড়টাকে আমি শর্টকাট হওয়ার জন্য এটাকে কপি করে কন্ট্রোল ধরে আমরা এটাকে যদি টেন নিয়ে আসি, অটোমেটিক্যালি এগুলো কপি হবে। তো আমাদের এখানে যতগুলা প্রজেক্ট আছে সবগুলা প্রজেক্টের নাম আমরা এখানে লিখব। তো এখন যতগুলো এখানে আমরা কপি করছি সবগুলোকে শিফট ধরে আমি সিলেক্ট করি, এগুলাকে আমরা সোজা করব। সোজা করার জন্য আমরা সবগুলো সিলেক্ট করে ফরম্যাট অপশনে যাব, এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন লেফট আমরা সবগুলা সোজা করলাম এবং অ্যালাইনমেন্ট থেকে এখানে আরও একটা কাজ করতে পারি, এগুলার দূরত্বগুলা সমানভাবে দিতে পারি, এই যে সমান করে দিলাম। এখন প্রথমটার নাম হচ্ছে কমিশন, দ্বিতীয়টার নাম হচ্ছে টোটাল, এরপরে পরেরটার নাম হচ্ছে চার্ট, এরপরেরটার নাম হচ্ছে সাব টোটাল। এগুলো আমরা কেন করতেছি, এগুলো করার কারণ হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা সূচিপত্র বা লিঙ্ক তৈরি করব। এখানে আমরা যখন ক্লিক দিব আমাদেরকে সেখানে নিয়ে যাবে, সেই প্রজেক্টে নিয়ে যাবে। তো এখানে আমি দিব রেজাল্ট শিট, এরপর পরেরটাতে আমরা যে নামটা আছে সেই নামটা দিয়ে দিই শেয়ার বাজার, এরপরেরটার নাম হচ্ছে স্যালারি শিট। তো প্রথমে একটা টোটাল ঘর বাদ গেছে, আমরা চাইলে এখান থেকে আরও কয়েকটা কপি করে আমরা এটাও দিতে পারি, আর দুটা আছে। তো এটার নাম দিলাম আমি টোটাল, প্রথমের প্রজেক্টটা। তো এরপর একটা টোটাল লেখা আছে, আমরা দিব এখানে একদম লাস্ট যে প্রজেক্ট লেখা আছে, দেখি এখানে আর কি কি আছে, ইলেকট্রিক বিল লেখা আছে। তো ইলেকট্রিক বিল এটা কিন্তু দেখাই যাচ্ছে না, আমরা ওইখানে চলে আসি একদম প্রথমে, যে এখান থেকে একদম প্রথমে চলে আসি। হ্যাঁ,
ইলেকট্রিক বিল, এটার নাম দেব ইলেকট্রিক বিল। পরেরটা আমাদের লাগবে না, এটা আমাদের দরকার নেই। তো এই হচ্ছে আমাদের মেনুগুলা, যতগুলো এখানে আমার শিট আছে সবগুলো শিটের নাম লিখলাম। এখন আমি চাচ্ছি কমিশনে ক্লিক করলে যাতে আমাকে কমিশন অপশন চার্টে নিয়ে যায়, সেজন্য আমরা কমিশনে থাকা অবস্থায় এখানে ইনসার্ট অপশন থেকে একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক অপশন পাবো। হাইপার লিঙ্ক অপশনে ক্লিক করে আমরা যদি চাই এখান থেকে অন্য কোনো ফাইল লিঙ্ক করে দিব, সে ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমাদের দরকার হচ্ছে এখন এই পেজের মধ্যে এই শিট থেকে যেই আমাদের কাজগুলো আছে সেগুলোতে আমরা যাব। তাইলে আমাকে এখানে 2 নাম্বার যেটা আছে প্লেস ইন দিস ডকুমেন্ট, প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে আমরা ক্লিক দিতে হবে। দেওয়ার পর আমার এখানে যতগুলা শিট আছে সবগুলা দেখাচ্ছে এখানে। এখন আমরা কোনটাতে করতেছি, কমিশন, তাহলে এখান থেকে কমিশন সিলেক্ট করে দিলাম, ওকে। এরপরে 2 নাম্বারটাতে আসি, এভাবে আমরা সবগুলা করে দিব, টোটালের সাথে করে দিলাম। এরপরে হচ্ছে চার্টের সাথে করে দিব। তাহলে আমরা যখন একটা সিলেক্ট করবো বাকিগুলো খুব দ্রুত হয়ে যাবে। সাবটোটালে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে রেজাল্ট শিটের সাথে লিঙ্ক করে দিলাম। এটা হচ্ছে শেয়ার বাজারের সাথে লিঙ্ক করে দিব। এরপর হচ্ছে স্যালারি শিটের সাথে লিঙ্ক করে দিই। এরপর হচ্ছে ইলেকট্রিক বিল, একদম সবার লাস্ট, এটাও আমরা লিঙ্ক করে দিলাম ফাইনালি। তো এখন আমরা একটা জিনিস দেখবো যে এই যে আমরা যখন চার্টে ক্লিক করলাম, এই চার্টে নিয়ে গেছে আমাকে। এরপরে আমি আবার যে প্রথমটাতে যাব, তাহলে আমার এখানে আরেকটা এরকম বাটন আমরা তৈরি করতে পারি, এরকম একটা লিঙ্ক আমরা তৈরি করতে পারবো যে এই লিঙ্ক এখানে ক্লিক করলে আমাকে প্রথমে নিয়ে যাবে। তাহলে আমরা সেমভাবে যদি ইনসার্ট মেনু থেকে একটা শেপ নিয়ে ওভাবে তৈরি করি যে এখানে এটার নাম আমরা এটা দিয়ে না করে আমরা চাচ্ছি ব্যাক, এখান থেকে ব্যাক একটা অপশন নিব, এই যে এটা দিয়ে বোঝানো হয় ব্যাক। তো আমি এটা আঁকলাম, এর ভিতর আমি লিখে দিব ব্যাক, BAC, ব্যাক টু হোম, এইটুকু লেখাটুকু আমি লিখে দিলাম। তো এটাকে আমি বোল্ড করে ওগুলোর মধ্যে সাজিয়ে দিই সুন্দর করে, ঠিক ঘরের মাঝখানে এনে দিলাম ব্যাক টু হোম। এটার আমরা স্টাইল চেঞ্জ করে দিই এখান থেকে ব্যাক টু হোম। এখন এটার সাথে আমরা লিঙ্ক করে দিব একদম হোম ট্যাব, যেটা আমরা মেনু দিয়ে সেভ করছি, এই মেনুর সাথে আমরা লিঙ্ক করে দেব। তাহলে এটা এখানে ক্লিক করে আমরা চলে যাব হাইপার লিঙ্ক, ইনসার্ট মেনু থেকে হাইপার লিঙ্ক, আমরা প্লেস ইন দিস শিট ডকুমেন্ট, এখানে ক্লিক করা অবস্থায় মেনু, ওকে। তাহলে আমি যদি এখন এখানে ক্লিক করি, চার্টে ক্লিক করে আমাকে নিয়ে আসছে মেনুতে একদম প্রথমে। তা আমি আবার চার্টে ক্লিক করলাম, এখানে নিয়ে গেছে। তাহলে আমি চাচ্ছি এখন এই যে বাটনটা, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং কপি করলাম, প্রত্যেকটা শিটে আমি এটা বসিয়ে দিতে চাচ্ছি যে কোনো একটা জায়গায়, বা এটা উপরে বসাইতে পারি বা পাশের নিচে বসাইতে পারি। তো এই যে টোটালে বসাই দিলাম, কমিশনের এখানে বসাই দিলাম, যে কোনো জায়গায়, হ্যাঁ। তো এরপর হচ্ছে চার্টের এখানে বসানো আছে, সাব টোটালের এখানে বসাতে চাচ্ছি, এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে রেজাল্ট শিটে বসাই দিলাম কন্ট্রোল B দিয়ে, একটা কপি করে নিয়েছি, এটা প্রত্যেকটার মধ্যে আমরা পেস্ট করে দিচ্ছি, এটা এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে রেজাল্ট শিট গেছে, শেয়ার বাজার গেছে, স্যালারি শিট এখানে বসাই দিলাম, স্যালারি শিটের পাশে নিয়ে আসলাম, ইলেকট্রিক বিল ফাইনালি এখানেও বসে দিলাম। তো এখন আমরা যদি যেখানে রাখি সেখান থেকে আমরা যেতে পারবো। এই যে ব্যাক টু হোমে যদি ক্লিক করি আমাকে প্রথমে নিয়ে যাচ্ছে, এখন আমি যেতে চাচ্ছি সাব টোটালে, আমাকে নিয়ে যাচ্ছে সাব টোটালে, আবার ব্যাক টু হোমে নিয়ে গেছে ইলেকট্রিক বিল। তো ইলেকট্রিক বিল যেমন আমার এখানে যদি 10-12টা যদি প্রজেক্ট একসাথে থাকে, তাহলে সবগুলো এখানে একসাথে শো হয় না, সবগুলো একসাথে দেখা যায় না। যখন দেখা যায় না তখন আমরা এই কাজটা এটার মাধ্যমে এই লিঙ্ক ব্যবহার করে আমরা শর্টকাটভাবে একটা থেকে আরেকটাতে যেতে পারি। যেমন আমি এই যে এখান থেকে শেয়ার বাজার দেখে আবার ব্যাক আসবো, ব্যাকে গিয়ে হোমে। তো এই লিঙ্কগুলো তৈরি করা, তাহলে আমরা শেপগুলো ব্যবহার করে এভাবে লিঙ্ক তৈরি করতে পারি, শেপগুলো আমরা আরও অন্য অন্য কাজে ব্যবহার করতে পারি। তো আমি শেপের একটা ব্যবহার দেখালাম যেটা আমাদের কাজে আসে। এরপর হচ্ছে আমাদের এখানে এই যে পিকচার নিয়ে আসা, এখানে পিকচারের তেমন কোনো ব্যবহার নাই। আমরা যদি একটা পিকচারকে যদি এখানে ক্লিক করে ইনসার্ট করে দিই, তাহলে আমাদের শিটের মধ্যে যে পিকচারটা আছে এটা তেমন কোনো কাজে লাগে না। তো আরেকটা কাজ এখানে আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সে পিকচার নিয়ে আসা, এটাও কোনো কাজে আসে না, এমনি সুন্দরের জন্য ব্যবহার করা। তো আমরা এখানে এরপরে দেখি চার্ট। তো চার্টটা বুঝতে হলে আমাদের এখানে একটা চার্ট নামে
প্রজেক্ট আছে, এই প্রজেক্টের কাজটা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের এখানে যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের কাজগুলো একদম ভালোভাবে বোঝানো আছে, আমরা আলাদাভাবে এটা দেখে নিব। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ভিডিওগুলো, প্রত্যেকটা প্রজেক্ট এটা কিভাবে করছে, কিভাবে বের করছে, সবগুলো একদম ক্লিয়ার কাটভাবে করা থাকবে। যদি প্রয়োজন হয় আমরা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এখানে প্রত্যেকটা প্রজেক্ট, আমরা যতগুলো প্রজেক্ট এখানে দিচ্ছি সবগুলো প্রজেক্ট আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, আমরা ওখান থেকে দেখে নিব। তো সেজন্য আমরা এখান থেকে চার্ট অপশন নিয়ে আর কোনো কিছু বলবো না। চার্টের কাজটা করলে, চার্টের যে গণিত এখানে দেওয়া আছে এটা করলে আমরা বুঝতে পারবো চার্টের কি আছে নাই। এরপর হচ্ছে হাইপারলিঙ্ক, এটা আমরা বলে দিলাম টেক্সট বক্স, মানে একটা বক্সের মধ্যে কোনো কিছু লিখে সেই বক্সটা যেখানে সেখানে আমরা নিতে পারবো, রাখতে পারবো। এই হচ্ছে টেক্সট বক্সের কাজ। যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি অবশ্যই আমরা টেক্সট বক্স সম্পর্কে অনেক ভালোভাবে জানি। এরপর এখানে আছে হেডার ফুটার, এগুলো আমি এখানে বলবো না, কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে সবচেয়ে ভালোভাবে শেখানো হয় মাইক্রোসফট ওয়ার্ডের কাজের মধ্যে হেডার ফুটারগুলো। টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, কোনো একটা ওয়ার্ডকে আর্ট করে লেখা, এই কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব ভালোভাবে শিখে আসছি, সেজন্য আমি এখানে এগুলো আনতেছি না। এটা যেহেতু একটা গাণিতিক প্রোগ্রাম, আমরা যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই যে কাজগুলো আমরা এখানে করি, সেজন্য এখানে ওই কাজগুলো আমরা ধরবো না। এরপর হচ্ছে সিম্বল, ইকুয়েশন, এই কাজগুলো আমরা ভালোভাবে জানি। যদি মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি ভালোভাবে না করে থাকেন তাহলে জিনিসগুলো আপনার প্রবলেম থাকতে পারে। তো সেজন্য আমি সাজেস্ট করব, যদি আপনার অফিস ম্যানেজমেন্ট পরিপূর্ণ শেখা লাগে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা আগে শিখবেন, এরপর এটা শিখবেন। তাইলে আপনাকে এখানে অনেক কিছু ভালোভাবে করতে হবে না, এমনিতে দেখলেই বুঝে যাবেন কোনটার মধ্যে কি আছে। সিম্বল, ইকুয়েশন, সিগনেচার লাইন, ওয়ার্ড আর্ট, হেডার ফুটার, টেক্সট বক্স, এই জিনিসগুলো একদম ক্লিয়ার। তো এরপর হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটে আমাদের এখানে ইম্পর্টেন্ট কতগুলো জিনিস আছে, যেমন আমার এখানে যে পেজটা আমরা নিছি সে পেজের মার্জিন সাইজটা, এখানে কোনো মার্জিন দেখা যাচ্ছে, কোনো মার্জিন দেখা যাচ্ছে না। তো এখানে আমরা যদি মার্জিনে ক্লিক করে বিভিন্ন সাইজের মার্জিন আমরা এখানে দেখব। এরপরে পেজ ওরিয়েন্টেশন দেখব, পেজের সাইজ, কোন সাইজের পেপার আমরা ব্যবহার করব। আমাদের অফিসিয়াল কাজের মধ্যে ম্যাক্সিমাম টাইমে আমাদের ব্যবহার করতে হয় A4 সাইজ, তাহলে এখানে A4 সাইজটা আমরা সিলেক্ট করে দেবো। এখানে যদিও বা ডিফল্টভাবে লেটার সাইজটা সিলেক্ট করা থাকে, আমরা এটাকে করে দিব A4 সাইজ। A4 সাইজ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা মার্জিন শো করতেছে। আমি একটু জুম আউট করে দেখাই, এই যে প্রত্যেকটা পেজে একটা মার্জিন দেখা যাচ্ছে। তো এই মার্জিনটা এমনিতে শো করবে না, যখন আমরা এটা পেজ সেট আপ থেকে একটু করে এখানে একটা ক্লিক দিয়ে আসবো, এই যে পেজ সেট আপ A4 সাইজ, তাহলে A4 সাইজের মধ্যে এটা চলে আসছে। তো এরপর হচ্ছে আমাদের কাজের ধরন যদি হয় এটা আড়াআড়ি, সেক্ষেত্রে যেমন আমার এই স্যালারি শিট, এটা কোথায় আছে, এই স্যালারি শিট, এটা যদি আমরা আড়াআড়ি করতে যাই, আমাদের সব কাজগুলো আসবে না, একটা পেজের মধ্যে আসবে না। যেমন এটাকে আমি সিলেক্ট করে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করে দেওয়ার পরে আমি যদি এটাকে প্রিন্ট করতে যাই, লেআউট থেকে A4 সাইজের পেজ সেট আপ করে দিলাম। তো এখন দেখা যাচ্ছে A4 সাইজের মধ্যে টেক্সট পর্যন্ত আসছে, টেক্সটের পর থেকে আর দেখা যাচ্ছে না, এগুলো পরবর্তী পেজে চলে যাচ্ছে। যেমন আমি প্রিন্ট প্রিভিউ, প্রিন্টে ক্লিক করলাম, এই যে প্রিন্ট আসতেছে অর্ধেক, এই যে অর্ধেক আসতেছে, বাকি অর্ধেক আসতেছে না, এই যে টেক্সট পর্যন্ত দেখা যাচ্ছে একটা পেজে। তো আমাদেরকে পরিপূর্ণভাবে আনতে হলে এটাকে অবশ্যই ল্যান্ডস্কেপ করে প্রিন্ট করতে হবে। ল্যান্ডস্কেপ দেওয়ার পরে এখানে আরও একটা কলাম আমাদের ফাঁকা আছে, আমরা চাইলে এখন আরও কতগুলা ঘরকে একটু বড় করতে পারি, এই যে এগুলাকে আমরা একটু বড় করতে পারি। এই যে এখন পরিপূর্ণ একটা পেজের মধ্যে চলে আসছে। আমরা যদি এখন প্রিন্ট প্রিভিউ দেখি, প্রিন্ট প্রিভিউ যে পরিপূর্ণভাবে আমার সম্পূর্ণ পেজটা প্রিন্টের মধ্যে আসতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্ট করার সময় আমাদের সেট আপটা করতে হবে। এক্সেল থেকে কিভাবে প্রিন্ট করতে হয় এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করবো একদম লাস্টের দিকে। তো এরপরে হচ্ছে পেজ ওরিয়েন্টেশন গেল, পেজ লম্বালম্বি বা আড়াআড়ি যেভাবে করতে হয় আমরা সেভাবে করবো প্রজেক্ট অনুযায়ী। তো এরপরে হচ্ছে মার্জিন সেট আপ আমাদের নর্মালি ম্যানুয়ালি নর্মাল দেওয়া থাকে, আমরা এটাকে কম বেশি করতে পারি। নেরো মার্জিন করে দিলে একটু কমবে, মার্জিনটা একটু কমবে। নর্মালি যেটা থাকে ওইটাই এনাফ, আমরা ওইটাতে রেখে দিলাম। এরপর হচ্ছে এখানে প্রিন্ট এরিয়া, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমার এখানে এই যে রেজাল্ট শিট, এখানে রেজাল্ট শিটের মধ্যে এখানে কতগুলা কাজ আছে, এখানে কতগুলা কাজ আছে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই এরিয়াটাকে প্রিন্ট করব। এই এরিয়াটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে প্রিন্ট এরিয়া
সেট সেট প্রিন্ট এরিয়া ক্লিক করলাম। তাহলে আমি যদি এখন প্রিন্ট প্রিভিউ দেখি, এর পাশে যেমন এই যে ঘরটা, এই ঘরটাকে আমি এই যে এখান থেকে টেনে ধরে এই যে 4টা তীর যখন একসাথে দেখা যাবে তখন যদি আমরা টেনে ধরে নিয়ে আসি এটা এক পাশে চলে আসবে, এই যে এক পাশে। এমনিতে ধরলে এটা আসবে না। এই যে আমরা যখন কোনো কিছুকে সিলেক্ট করব, করার পরে এখন মোটা চিহ্ন প্লাস চিহ্নটা অনেক মোটা, ঠিক লাইন বরাবর গেলে আমাদের এখানে পাশে 4টা তীর থাকবে। তখন আমরা যদি এটাকে ধরে টান দিই তখন এটা মুভ হবে। আচ্ছা, এখন আমার একটা পেজের মধ্যে এটাও আছে এটাও আছে, কিন্তু আমি এখানে পেজ প্রিন্ট এরিয়া সেট আপ করছি এটুকু। তো এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, প্রিন্ট প্রিভিউ, তাহলে আমার এখানে প্রিন্ট প্রিভিউর নিচে যে অংশগুলোতে লেখা আছে সেগুলা আমার প্রিন্ট এরিয়াতে আসতেছে না, মানে প্রিন্ট হবে না। তাহলে আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে কোনো একটা অংশকে বাদ দিয়ে প্রিন্ট করতে হয়, তখন আমরা প্রিন্ট এরিয়া সেট আপ এই অপশনটা আমরা ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার করে আমরা প্রিন্ট করতে পারবো এবং কাজ শেষ হলে আমরা ক্লিয়ার প্রিন্ট এরিয়া, আমরা এখান থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া, এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। এই হচ্ছে প্রিন্ট সেট আপের কাজ। আরেকটা হচ্ছে পেজ ব্রেক, এটা আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো একটা পিকচার দিই, এটা শুধুমাত্র আমাদের কাজের সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারি, বা আমাদের অফিসে যদি কোনো লোগো থাকে সেই লোগোটা আমরা কি করতে পারি, আমাদের কাজের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারি। যেমন আমাদের সাপোজ এখানে কোনো একটা লোগোকে আমি বসাই দিই, এই যে এটা আমার সাপোজ অফিসের লোগো, এটা আমি বসিয়ে দিলাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে এটা দেখা যাচ্ছে, তবে এটা কোনো প্রিন্ট আসবে না। আমরা যদি এখানে লেখাগুলো প্রিন্ট করি, প্রিন্ট প্রিভিউ, এখানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো আসবে না। তো এটা থাকলে আমাদের বিরক্ত হব আমরা, এটা আমাদের জন্য বোরিং, সেজন্য আমরা যেটা বাদ দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, বাদ। এরপরে হচ্ছে প্রিন্ট টাইটেলস। প্রিন্ট টাইটেলস হচ্ছে আমরা যে এখানে কাজগুলো করতেছি, যেমন আমার এখানে যদি একটা কাজ আছে, তো পাশাপাশি যদি আমার এই কাজটা আমি যদি কপি করি, এখানে করলাম পেস্ট, এখানে করলাম পেস্ট, এরপর হচ্ছে এই পেজে করলাম পেস্ট, এই পেজ একটা করলাম পেস্ট। তো এখন আমরা যদি প্রিন্ট শুরু করি, সিলেকশনটা বাদ দিই, প্রিন্ট শুরু করি, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন কোন দিক থেকে আগে প্রিন্ট হবে, যেমন এটা প্রিন্ট হয়ে এটাতে যাবে নাকি এটা প্রিন্ট হয়ে এটাতে যাবে, সেই জিনিসটা আমরা এখান থেকে কমান্ড দিয়ে দেবো। যেমন প্রিন্ট টাইটেলস, এখানে আমরা ক্লিক করে এই যে এখানে আছে ডাউন দেন ওভার, প্রথমে এখন যেভাবে আছে প্রথমে উপরেরটা, এরপরে নিচেরটা, এরপরে আরও নিচে থাকলে সেটা, নিচের দিকে যতগুলো পেজ থাকবে সেগুলো প্রিন্ট শেষ হলে এরপরে উপর থেকে শুরু হবে। আর যদি আমরা ওভার এটা দিই তাহলে আমাদের এখন প্রিন্ট হবে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। তো এখন আমার এখানে শুধু প্রথম পেজটা আমার প্রিন্টে দরকার, তখন আমরা কিভাবে প্রিন্ট করব, তখন আমাদেরকে প্রিন্টারে গিয়ে, যে প্রিন্টে গিয়ে এখানে এক্সেলের এখানে পেজ কত থেকে কত সেটা আমাদের একটা অপশন দেখাবে। যেমন আমি চাচ্ছি শুধুমাত্র 1 নাম্বার পেজটা প্রিন্ট করবো, তাহলে আমি 1 to 1, তাহলে শুধু 1 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। আর আমি চাচ্ছি এখানে 2 নাম্বার পেজটা প্রিন্ট করবো, এখানে 2 নাম্বার কোনটা, এখানে পেজের নাম্বার যদি আমরা বসাই তখন আমরা বুঝতে পারবো পেজের 2 নাম্বার কোনটা। তাহলে আমরা একটু পেজের নাম্বারটা বসে আসি, পেজের নাম্বারটা আমরা একটু বসিয়ে দিই এখান থেকে। আমাদের এখানে পেজের নাম্বারটা শর্টকাটভাবে দেওয়ার অপশনটা এখানে রাখে না, এটা অনেক গভীর থেকে দিতে হবে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা শর্টকাটভাবে বুঝে নিই যে আমাদের পেজ কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার। তাহলে আমরা যদি একটু দেখি, প্রথম পেজটা হচ্ছে 1 নাম্বার, এরপরে নিচের দিকে হচ্ছে এটা 2 নাম্বার, এরপরে যা আছে এগুলো 3 নাম্বার। এবার আমার এখানে যেহেতু লেখা আছে শুধুমাত্র 2টা, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো এইভাবে আমরা আমাদের নাম্বারগুলো কাউন্ট হবে। এখন আমার প্রয়োজন হচ্ছে এই পেজটা, এটা এখন আমাদের নিয়ম হচ্ছে এই পেজটা হচ্ছে আমার নিয়মে 3 নাম্বার। তাহলে আমরা এখানে প্রিন্ট করার সময়
কমান্ডটা দিতে হবে এভাবে যে 3 নাম্বার, এখান থেকে 3 নাম্বার লিখে দিব এবং শেষ হবে 3 নাম্বার, মানে 3 থেকে 3। তাইলে এখানে 3 থেকে শুরু করে 3, মানে 3 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। এভাবে আমরা পেজের কমান্ড দিয়ে পেজগুলোকে আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে পারবো। তো এরপর আসি আমরা পেজ প্রিন্টের বিষয়টা গেল। এখানে আমাদের যে পেজগুলো আছে সেই পেজের এখানে গ্রিড লাইন দেখা যাচ্ছে নিচে। আমাদের এক্সেলের মধ্যে আমরা যে লাইনগুলো দেখি নর্মালি কি এগুলো প্রিন্ট আসে? এগুলো প্রিন্ট আসে না। যেমন আমার এখানে যদি আমরা কোনো কিছু লিখি, এই যে কোনো কিছু টাইপ করলাম, এখানে আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি, এখানে প্রিন্টের মধ্যে এই যে লেখাগুলাই আছে কিন্তু কোনো গড় নেই, এই গড়গুলো দেখা যাচ্ছে না, এটা প্রিন্টে আসে না। তো এটা যদি আমরা ম্যানুয়ালি দিতে চাই, এখান থেকে ম্যানুয়ালি দিতে হবে। যেমন আমাকে এটাকে সিলেক্ট করে এখান থেকে দিতে হয়, এরপর এটা প্রিন্ট আসে। তো এখন আমার যে কাজটা করতে হচ্ছে, পেজ লেআউট থেকে গ্রিড লাইন, এখানে যদি গ্রিড লাইনের এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এটা যদি আমরা তুলে দিই তাহলে আমাদের এখানে গ্রিড লাইনগুলো দেখা যাবে না, এটা দেখাও যাবে না, প্রিন্টও আসবে না। তো আমরা যদি এটা প্রিন্টটা আনতে চাই তাহলে আমরা এখানে প্রিন্টের অপশনে টিক মার্ক দিয়ে দিব। এখন যদি আমরা এখানে কোনো কিছু নাও দিই, হ্যাঁ আমার প্রজেক্টটা এখানে আমি কোনো একটা লেখা লিখলাম। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, প্রিন্ট করতে যাই, এখন আমি এখানে টিক মার্ক দেওয়ার পরে দেখা যাবে যে আমার এখানে ডট ডট করে গড়গোলা চলে আসতেছে, অটোমেটিক্যালি চলে আসছে। আমরা যদি গড়গোলা নাও দিই চলে আসতেছে। আমরা যদি এখান থেকে গড়গোলা বাদ দিয়ে দিই, যেমন এখানে যে গড়গোলা আমরা দিছিলাম সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, নো বর্ডার। তো এখন যদি প্রিন্ট প্রিভিউ দেখি, এখন আমার এখানে অটোমেটিক্যালি গড়গোলা চলে আসবে, প্রত্যেকটা গড় চলে আসবে। তো এটা আমরা প্রিন্টটা নিয়ে আসতে পারি এই যে সেটিংসটার মাধ্যমে। এই যে এখান থেকে আমরা যদি প্রিন্ট সেটিংসটা অন করে দিই, তো এরপরে হচ্ছে এখানে হেডিংস বলতে বোঝানো হচ্ছে এ বি সি ডি 1 2 3 এইগুলা। আমরা যদি এগুলা অফ করে দিতে চাই, এখান থেকে বিউটা টিক মার্ক তুলে দিলে এটা অফ হয়ে যাবে, এই যে চলে যাচ্ছে। তো এটা আমরা অন করে রাখতে হবে সবসময়, যেহেতু আমরা কাজ করি এইগুলোর উপর ভিত্তি করে। তো এখন এগুলো যদি আমরা প্রিন্ট আনতে চাই, যেমন আমি যদি এ বি সি ডিগুলো সহ প্রিন্ট আনবো, তাহলে আমরা প্রিন্টের টিক মার্ক দিয়ে দিব। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে এ বি সি ডি 1 2 3 এগুলা সহ আমার প্রিন্ট আসতেছে, এগুলা সহ আমার প্রিন্ট হবে। অন্যথায় এখানে যদি এগুলো দিয়ে না রাখি, এখানে প্রিন্টের মধ্যে 1 2 3 এ বি সি ডি এগুলো আসবে না, এই যে আমার মূল কাজগুলাই আসবে, এ বি সি ডি হেডিংগুলো আসবে না। তো এই হচ্ছে লেআউটের কাজ। এরপর আমরা ফর্মুলা অপশনে আমরা যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছি, এখানে নর্মাল যোগ বিয়োগ থেকে অ্যাডভান্স লেভেলের সব ফর্মুলাগুলো, এগুলো আমাদের ব্যবহার করতে হয় এই যে প্রজেক্টের কাজগুলো করতে গেলে। এখানে যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে কাজ করতে গেলে আমাদের এই ফর্মুলাগুলো ব্যবহার করতে হয়। তো যেহেতু আমরা প্রজেক্টগুলো আলাদা আলাদাভাবে করছি, সেখানে ফর্মুলাগুলোর ব্যবহার আমরা দেখাইছি। সেখান থেকে আমরা প্রজেক্টগুলো যখন প্র্যাকটিক্যালি করব, তখন আমরা এই যে ফর্মুলাগুলোর ব্যবহারটা দেখতে পাবো। তো আপনাদের সুবিধার জন্য আমার এখানে যতগুলো প্রজেক্ট দেখা যাচ্ছে সবগুলার প্র্যাকটিসের জন্য যে একটা ফাইল, এক্সেলের একটা ফাইল আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্স, এটা দিয়ে দিব, একটা গুগল ড্রাইভ করে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, বিশেষ করে প্র্যাকটিসের জন্য। তো এরপর হচ্ছে ডেটা অপশন থেকে কতগুলো কাজ আছে, সেই কাজগুলো আমরা এখানে প্রজেক্টের মাধ্যমে দেখাইছি। এই যে প্রত্যেকটার কাজ, যেমন শর্টের কাজ কি, আমরা কোনো একটা লিস্ট করলাম, যেমন এখানে নামের একটা লিস্ট করলাম, এখানে প্রথমত আছে হাসান, বেলাল, রবিউল, এভাবে আছে। আমি চাচ্ছি, আমাকে বলা হচ্ছে যে এখানে এ বি সি ডি অনুযায়ী সিরিয়াল করতে, যারা এ নামের মানুষ আছে তাদেরগুলো আগে, এরপরে বি সি ডি এভাবে আসবে। তখন আমরা এখানে শর্টের ব্যবহারটা করব, যে এখানে নেমে ক্লিক করে শর্টে ক্লিক করলাম, এখান থেকে নেম সিলেক্ট করে দিলাম। তো এখানে এ টু জেড, জেড টু এ, মানে উল্টা থেকে চাইলে উল্টা থেকে করতে পারি, জেড নামের যারা আছে তারা আগে আসবে। তো আমি চাচ্ছি এ নামেরগুলো আগে আসুক, ওকে।
তাহলে এখানে অটোমেটিক্যালি আরফান, বেলাল, হাসান এইভাবে চলে আসছে। তাহলে এখানে শুধু নাম আসে নাই, নামের সাথে যতগুলো পদবি, স্যালারি, ডেট সব কিছুই অটোমেটিক্যালি উপরে উঠে গেছে। তো এগুলো হচ্ছে শর্টের কাজ। এগুলো আমরা যে প্রজেক্টগুলো দিয়েছি সে প্রজেক্টের মধ্যে বিস্তারিতভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে ফিল্টারের ব্যবহার। এখানে ফিল্টার অন করে আমরা যদি আলাদা আলাদাভাবে কারো তথ্যগুলো বের করতে চাই, তখন আমরা এই ফিল্টারের ব্যবহার করে, এই যে এখানে সিলেক্ট অল আছে, আমি চাচ্ছি শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট, ওকে, শুধু অ্যাকাউন্টেন্টগুলো দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। আমরা যদি আবার ক্লিক করে সিলেক্ট অল করে দিই তাহলে সবাইকে দেখাবে। তো আমরা যদি চাই সেমভাবে একটা নাম, অল সিলেক্ট ক্যান্সেল করলাম, শুধুমাত্র হাসান, মামু এই দুজনের স্যালারিটা আমরা দেখব বা তাদের ডাটাগুলো আমরা দেখব, তখন আমরা শুধু তাদেরগুলাই দেখতে পারবো, বাকিগুলো দেখব না। তো এই হচ্ছে ফিল্টারিংয়ের কাজ। তো এইভাবে আমরা সাবটোটালের কাজ এই প্রজেক্টগুলোর মাধ্যমে, এটার মাধ্যমে আমরা সাবটোটালের কাজ এটা বুঝাইছি। সাবটোটাল হচ্ছে একটা কোম্পানিতে একই পজিশনে যারা চাকরি করে তাদের আলাদা আলাদাভাবে বেতনের সাবটোটাল করা, মানে আলাদা আলাদাভাবে বেতনগুলোকে যোগ করে দেখানো, সেটাকে বলা হয় সাবটোটাল। সেই কাজটা আমরা এই প্রজেক্টের মাধ্যমে করে দেখাইছি। এরপর হচ্ছে রিভিউ, রিভিউ অপশন আমরা যে কাজগুলো করছি, স্পেলিং, গ্রামার, এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব ভালোভাবে করাইছি যে রিভিউর কাজগুলা। এরপর হচ্ছে প্রটেক্ট শিট বা প্রটেক্ট ডকুমেন্ট, এই কাজগুলো আমরা প্রথমেই করছি। ফরম্যাট অপশন থেকে আমরা করতে পারি যে আমার এই শিটে যাতে কেউ লিখতে না পারে সেজন্য একটা পাসওয়ার্ড দিয়ে রাখা, যাতে অন্য কেউ এটা লিখতে না পারে। এখানে আরেকটা জিনিস টেকনিক করা যায়, সেটা হচ্ছে আমার এখানে কোনো পাসওয়ার্ড থাকবে না, আমি শুধুমাত্র নামমাত্র প্রোটেকশন দিব। এখানে ক্লিক করলাম, কোনো পাসওয়ার্ড দিলাম না, ওকে। এখন যদি আমার ফাইলটা কেউ খুলেও এখানে কিছু লিখতে পারবে না, যদিও বা এখানে কোনো পাসওয়ার্ড দিয়ে নেই, তারপরে কেউ কিছু লিখতে পারবে না। যদি এটা কিছু লিখতে চায় সেক্ষেত্রে অবশ্যই প্রটেক্ট শিট আরেকটা ক্লিক করে তারপর আনপ্রোটেক্ট করতে হবে। অটোমেটিক্যালি আনপ্রোটেক্ট হয়ে গেছে এবং লেখা শুরু হয়ে গেছে। তাহলে তার যদি মাথায় থাকে যে এই কাজটা করতেছে, সে যদি বুঝে যায় এখানে যে কোনো পাসওয়ার্ড দেওয়া হয়নি, এখানে ক্লিক করলে সে বুঝতে পারবে যে অটোমেটিক্যালি এটা খুলে যাবে। আমরা সাময়িকভাবে যেটা টেম্পারারি আমরা যে কাজগুলো করি সেগুলোতে আমরা এই অপশনটা একটা ক্লিক করে রাখতে পারি, যাতে অন্য কেউ এখানে কিছু লিখতে না পারে। তো এগুলো হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে কিছু কিছু টেকনিক। এরপর হচ্ছে আমাদের ভিউ মেনু। আমরা জানি আমাদের ভিউ মেনুতে যে কাজগুলো থাকে, যে এগুলো হচ্ছে আমাদের স্ক্রিনটাকে সাজানো। যেমন আমার যে এখন বর্তমানে যে স্ক্রিনটা আছে এটা হচ্ছে একদম নর্মাল স্ক্রিন। এক্সেলে আমরা যখন চালু করি একদম শুরু থেকে এই যে নর্মাল স্ক্রিন আমরা কাজ করি। আমরা যদি এখানে 2 নাম্বার যেটা আছে শর্টকাটভাবে, যে এখানে আছে নর্মাল স্ক্রিনের পরে পেজ লেআউট, এরপর এটা আছে পেজ ব্রেক লেআউট, 3টা লেআউট এখানে দেখা যাচ্ছে। তো প্রথম লেআউট হচ্ছে নর্মাল লেআউট। আমরা যদি এটা ভিউ অপশন থেকে দেখি, এই যে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে পেজ লেআউট, মানে প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে দেখা যাবে এটাতে আমরা থাকলে। তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা এই পেজ লেআউটগুলো চেঞ্জ করে করে ব্যবহার করতে পারি। তো এখানে 3টাই আমাদের কাজে লাগে, পেজ ব্রেক, প্রিভিউ, এটাও আমাদের কাজে লাগে। যেমন আমার শিটের মধ্যে যদি এটা আমরা ইউজ করি, আমার পেজ ব্রেক যতটুকু কাজ আছে ততটুকুই শো করবে, বাকিটুকু হাইড হয়ে থাকবে। এখানে আমার কাজের পরিমাণ অনুযায়ী এখানে আমাকে দেখাবে। এরপর আরও অনেকগুলো ভিউ আছে যেগুলো আমরা তেমন ইউজ করি না, এগুলো আমরা বাদ দিলাম। তো এরপর হচ্ছে জুমের বিষয়টা। আমরা এখান থেকে জুম কত পার্সেন্ট রাখবো, 100%, 100%, 200%। তো এই জুমটা আমাদের লাগে না, কারণ হচ্ছে আমরা শর্টকাটভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যখন মাউস স্ক্রলিং করি আমাদের স্ক্রিনটাকে জুম করা যায় এবং জুম আউট করা যায়। পিছনের দিকে টানলে জুম আউট হয়, সামনের দিকে দিলে জুম ইন হয়। আমাদের যে মাউসের স্ক্রলিং যে চাকাটা আছে ওইটা আমরা সামনের দিকে দিলে জুম ইন হবে, কন্ট্রোল ধরতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখতে হবে এবং সামনের দিকে দিলে জুম ইন হবে, পিছনের দিকে দিলে জুম আউট হবে। তাহলে আমাদের এই জুমের বিষয়টা আমরা শর্টকাটভাবে করতে পারি, অথবা এখান থেকে যে প্লাস মাইনাস এখান থেকেও করতে পারি। 3ভাবে এই কাজটা আমরা করতে পারি, সেজন্য আমরা জুমের বিষয়টা আর এখান থেকে করতে হচ্ছে না। তো এ হচ্ছে আমাদের মেনুগুলার কাজ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে মেনুগুলো আছে সব মেনুগুলার কাজ। তো একদম ফাইল মেনু থেকে আমরা যদি শুরু করি, সেভ এস, ওপেন, ক্লোজ, এগুলো সব আমরা করছি, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। হোম মেনুর কাজগুলো আমরা করছি, এখানে কোনো কিছু বাদ যায় না। ইনসার্ট মেনু থেকে আমরা শেপের ব্যবহার দিয়ে লিঙ্ক তৈরি করছি, স্ক্রিনশট দরকার নেই আমাদের। চার্টের কাজটা আমরা চার্টের প্রজেক্ট যেটা আছে সেটা দিয়ে শিখব। টেক্সট বক্স এখানে সবগুলা করা হয়েছে। এরপরে টেবিল, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের বেসিক ব্যবহার, আমাদের কাজের ক্ষেত্রে যে বেসিক ব্যবহারগুলো প্রয়োজন হয় সেই ব্যবহারগুলো আমরা ইতিমধ্যে করছি।
এর বাহিরে যখন আমাদের অ্যাডভান্স কোনো কাজ করতে হবে, অ্যাডভান্স কোনো প্রজেক্ট ব্যবহার করতে হবে, সেই কাজগুলো করার জন্য আমাদেরকে কতগুলা কোডিং ফাইল থেকে বাইর করতে হবে। যেমন এখানে আছে এই আমরা একটা ফাইলের মধ্যে মাউসের রাইট ক্লিক করলে প্রটেক্ট শিটের উপরে একটা আছে বিউ কোড, অনেকগুলা কোডিং করে অনেক কাজ করা যায়। এক্সেলটা হচ্ছে একটা বিশাল সমুদ্র। আমরা যদি 1 বছর যদি এক্সেল নিয়ে কাজও করি, আমাদের এক্সেলের কাজ শেষ হবে না, এত বড় একটা সমুদ্র। তাহলে আমরা যে কোর্সগুলা করি 3 মাসের 6 মাসের যে কোর্সগুলো আমরা শিখি, সেখানে আমরা একটা সাগরের একটা কুল আমরা খুঁজে পাই না, সাগরের কুল আমরা খুঁজে পাবো না। কারণ হচ্ছে এক্সেলটাতে আমরা যত বেশি সময় দিব তত বেশি আমরা শিখতে পারবো। যেমন এখানে অনেকগুলো শর্ট কমান্ড আছে যেগুলো আমি আমার এই এক ভিডিওর মধ্যে বলে বোঝানো সম্ভব হচ্ছে না। যেমন আমার আজকের এখানে টাইম লাগতেছে, এই যে এখানে আমি টাইমটা তুলবো, তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল ধরে সেমিকোলন দিলে এখানে আজকে ডেটটা চলে আসতেছে। কন্ট্রোল শিফট ধরে যদি আমরা একসাথে দিই, কন্ট্রোল শিফট একসাথে ধরে যদি আমরা সেমিকোলন দিই, আজকেরটা এখন বর্তমানে যে কয়টা বাজছে সে টাইমটা চলে আসছে। তো আমরা যখন যে কাজটা করি শর্টকাট কমান্ডগুলো ব্যবহার করে কাজগুলো করতে পারবো। তো এক্সেল নিয়ে যদি আমরা অ্যাডভান্স লেভেলে কোনো কিছু শিখতে চাই, তাহলে আমার যে সাজেশনগুলো থাকবে সেটা হচ্ছে আমরা এক্সেলের যে বেসিক এই যে প্রজেক্টগুলো এগুলো মাস্ট বি করতেই হবে। এগুলা যখন আমাদের করা শেষ হবে, এরপরে আমরা যে ইউটিউব থেকে স্টাডি করব। ইউটিউব থেকে কি স্টাডি করব, আমাদের এক্সেলের অনেকগুলো প্রজেক্ট আছে, যে ডাটাবেস শিট তৈরি করা, যে একটা কোম্পানির সেলস শিট তৈরি করা। আমরা যখন একটা এক্সেল শিটে যাব, এখানে যেমন আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে যদি আমি অ্যাডভান্স এক্সেল লিখে সার্চ দিই বা এক্সেলের একটা নির্দিষ্ট ডাটা আমি খুঁজতেছি, যেমন ফর্ম ফিল আপ অটো ফিল শিট এক্সেল লিখে সার্চ দিলাম, তাহলে এখানে অনেকগুলা আমরা অ্যাডভান্স লেভেলের কাজ পাবো, যেগুলা একদিন যদি আমরা একটা করে স্টাডি করি। একটা আমি আজকে দেখলাম, এটা আমি আজকে প্র্যাকটিস করব, আরেকটা দেখবো, এটা প্র্যাকটিস করবো। এভাবে যদি প্রতিদিন আমরা 30 দিনে যদি 30টা প্র্যাকটিস করি, তাহলে আমাদের এখানে অনেকগুলা কাজ আছে যে সাগরের কাছাকাছি আমরা যেতে পারবো। তারপর আমরা শেষ করতে পারবো না। এক্সেল হচ্ছে এত বিশাল একটা সমুদ্র। আমরা এক্সেলের গভীরতা সম্পর্কে জানতে গেলে আমাদের লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু এর গভীরতা আমরা পাবো না। তো এটা আমি না, এক্সেল নিয়ে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যত বড় এক্সপার্ট থাকুক না কেন, কেউ বলতে পারবে না যে আমরা একদম এক্সেলের ঠিক গভীর পর্যন্ত আমরা পৌঁছে গেছি, এই কথাটা বলতে পারবে না। তো সেজন্য আমরা এক্সেলটা খুব বেশি বেশি করে স্টাডি করব। নতুন নতুন প্রজেক্টগুলো আমরা দেখব, যে আমরা ইউটিউবে স্টাডি করব। ইউটিউবে দেখার পর এটা শুধুমাত্র দেখলে হবে না, আমরা কোনো একটা কাজ শুধু দেখলে এটা শেখা হয় না, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে আমরা এখানে অনেক কিছু শিখতে পারবো। তো আমি অনেকগুলা শর্ট কমান্ড আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, এক্সেলের যে অনেকগুলা শর্ট কমান্ড, এবং আমাদের এখানে যতগুলা প্রজেক্ট আছে সবগুলা প্রজেক্টের কাজগুলা কিভাবে করতে হয় সবগুলা কাজ আমি আলাদা আলাদাভাবে দিয়ে দিব। তো আপনাদের সুবিধার্থে এখানে প্রজেক্টগুলার হার্ড কপি সহ আমার এখানে আপলোড করে দিব, যাতে আপনারা খুব সহজে এগুলাতে প্র্যাকটিস করতে পারেন। তাইলে এ হচ্ছে আমার এক্সেলের বেসিক ভিডিও। এখানে অ্যাডভান্স যে কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে আমি আলাদা আলাদাভাবে ভিডিও দিচ্ছি। তো এক ভিডিওর মধ্যে যদি আমি বেসিক থেকে অ্যাডভান্সের সব ভিডিও দিতে যাই, তাহলে আমার এই ভিডিও কমপক্ষে 4-5 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। যার কারণে এই যে ভিডিওর মধ্যে আমি অতিরিক্ত অ্যাডভান্সের কাজগুলো দিচ্ছি না, এখানে মকআপ ব্যবহার এগুলো আমি দিচ্ছি না। এগুলোর জন্য আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো। ফর্ম ফিল আপ করা, ফর্ম তৈরি করা, এই আমাদের স্টক ম্যানেজমেন্টের জন্য ফাইল তৈরি করা, অটোমেটেড ফাইল তৈরি করা, সবগুলা ফাইল নিয়ে আমি আলাদা আলাদাভাবে এক্সেলের ভিডিওগুলো দিব। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে অবশ্যই জানাবেন আমার এখানে ভিডিওটা দেখে কেমন লাগলো। পরবর্তীতে আমার অ্যাডভান্স লেভেলের এক্সেলের প্রজেক্ট নিয়ে ভিডিওগুলো আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।